আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে রাসায়নিক বিক্রিয়া নিজে থেকে বানাতে হয়। রাসায়নিক গণনার অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে দেখবো সেখানে 3টে ধাপ ফলো করলে সব অঙ্ক হয়ে যায়। ঐকিক নিয়মের সাহায্যে সব অঙ্ক হয়ে যায়, কিন্তু বাচ্চাদের প্রবলেম কোথায় হয়, তোমাদের প্রবলেম কোথায় হয় আমি জানি। রাসায়নিক বিক্রিয়া, যে দাদা প্রশ্ন পড়ে বুঝবো কেমন করে কোন রাসায়নিক বিক্রিয়ার কথা বলেছে। আর রাসায়নিক বিক্রিয়া তো অনেক আছে, কোনটা ছেড়ে কোনটা মুখস্থ করব। আমি বলছি মুখস্থ করার দরকার নেই, সরাসরি আজকের এই ক্লাসটা যদি কমপ্লিট করো, এই ক্লাসে যত রাসায়নিক বিক্রিয়া আমি তোমাদের ধরে ধরে করানো শেখাবো, নিজে থেকে কি করে তুমি পরীক্ষার হলে বানাতে পারবে সেটা শিখিয়ে দেবো এই ক্লাসে। আর যদি এটা করে না, এর বাইরে কোনো রাসায়নিক বিক্রিয়া লাগবে না। মোটামুটি হয়তো 50টার মতো রাসায়নিক বিক্রিয়া থাকতে পারে। শুনে মনে হচ্ছে 50টা রাসায়নিক বিক্রিয়া, আমাদের পক্ষে তো মনে রাখা সম্ভব নয়। আমি বললাম সম্ভব নয়, কিন্তু কি করে ওই রাসায়নিক বিক্রিয়াগুলো তুমি পরীক্ষার হলে নিজে থেকে বানাবে সেটা শেখাবো এই ক্লাসে। আর যদি বানানো শিখে যাও তাহলে দেখবে যে রাসায়নিক বিক্রিয়া লেখা এত সোজা, এরকম মনে হবে। ক্লাসের শেষে তুমি নিজে আমাকে এসে থ্যাংক ইউ জানাবে যে দাদা এতদিন ধরে যে জিনিসগুলো মুখস্থ করছিলাম না বুঝে বুঝে, সেটা আজকে খুব ইজি লাগছে, তুমি বলবে। তার আগে আরো একটা জিনিস বলে দিই, এই ক্লাসটা দেখার আগে তোমাকে একটা জিনিস আগে থেকে জেনে থাকতে হবে। কি? রাসায়নিক সংকেত কি করে বানাতে হয়। কোথাও দেওয়া আছে অ্যামোনিয়াম সালফেট। এবার অ্যামোনিয়াম সালফেট নামটা শোনার সাথে সাথে ওর সংকেতটা কি করে বানাবো এটা যদি তুমি না জানো তাহলে তোমার একটু অসুবিধা হবে। আমি রাসায়নিক সংকেত বানানো শেখাবো না, রাসায়নিক বিক্রিয়া করা শেখাবো। সংকেত বানানোর একটা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। এই চ্যানেলে চলে যাও, ভিডিওতে চলে যাও, বা প্লে লিস্টে চলে যাও, বা আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো লিঙ্কটা, যে রাসায়নিক সংকেত কি করে বানাতে হয় শিখে নাও। ওই ক্লাসটা 40 মিনিটের ক্লাস, ওটা করে নাও। যে কোনো তোমাকে রাসায়নিক যৌগের নাম বলে দিক, তুমি সংকেত বানাতে পারবে, সংকেত দিয়ে দিলে নাম বানাতে পারবে। ওই ক্লাসটা যদি শিখে নাও, তারপরে এই ক্লাসটা করলে দেখবে তুমি সমস্ত বিক্রিয়া নিজে থেকেই করতে পারছো। এটাও নিজে থেকে করতে পারবে, তবু আমি বলবো ওই ক্লাসটা অবশ্যই করে নিও, কেমন? তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। আজকের এই সুপার এনার্জেটিক ক্লাসে তোমাকে স্বাগত জানাই। খাতা কলম নিয়ে বসো। রাসায়নিক বিক্রিয়া অনেক রকমের হয়, কিন্তু তোমাদের সিলেবাসে যেই কয় টাইপের রয়েছে আমি টাইপ ওয়াইজ ভাগ করে দিয়েছি। পুরো ক্লাসটা করো এবং ক্লাসের শেষে বলবে তোমার কতটা হেল্প হলো। দেখা হচ্ছে তারপরে ক্লাসের শেষে অন্য কোনো ভিডিওতে, কেমন? চলো ক্লাসটা করে নাও। অনেক রাসায়নিক বিক্রিয়া আজকে আছে, খাতা কলম নিয়ে বের করো। রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম, লেখার নিয়ম বলতে অ্যাকচুয়ালি কিছু শর্টকাট ট্রিক নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটা করলে। এই চ্যাপ্টার থেকে যতগুলো রাসায়নিক বিক্রিয়া আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজন, সবকটা রাসায়নিক বিক্রিয়া এই একটা ক্লাসে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখন মোটামুটি সহজভাবে কি করে বিক্রিয়াকে মনে রাখা যায় সেটা আমি তোমাদের শেখাবো। শুধু মনে রাখা নয়, দেখবে তোমরা বুঝতে পারবে যে তোমরা নিজেরাও বানাতে পারবে। সবার প্রথম টাইপ 1, খাতার উপরে টাইপ 1 লিখবো। মূলত 7 রকমের বিক্রিয়া আমরা শিখবো। প্রথম রকমের বিক্রিয়া দেখি, শোনো। কোনো একটা মৌলিক অণুর সঙ্গে আরেকটা মৌলিক অণুর যদি বিক্রিয়া হয় সেটা কিরকম হবে? দাদা মৌলিক অণু মানে কোনো একটা মৌলের পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু যুক্ত হয়ে যে অণু তৈরি হয়। যেমন হাইড্রোজেনের অণু শুধু হাইড্রোজেন আছে, অক্সিজেনের অণু শুধু অক্সিজেন আছে, কার্বন শুধু কার্বন, একটাই মৌল, মানে শুধুমাত্র একটাই মৌল থাকবে। একটা মৌলের কোনো একটা অণুর সাথে আর একটা মৌলের অণু যখন বিক্রিয়া করবে, বিক্রিয়াটা কিভাবে হবে? খুব সহজ বিক্রিয়া দেখার চেষ্টা করো। আগের দিনের ক্লাসে আমরা যোজ্যতা বের করতে শিখেছি, তারপরে যোজ্যতার সাহায্যে সংকেত কি করে বানাতে হয় সেটা শিখেছি। দেখো তার ভিত্তিতে হয়ে যাবে। বলছে হাইড্রোজেন আর অক্সিজেন জয়েন্ট হয়ে যাচ্ছে, কি তৈরি হবে? আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, তাহলে আমরা কি লিখবো? হাইড্রোজেন লিখবো আর অক্সিজেন লিখবো। হাইড্রোজেনের যোজ্যতা কত হয়? 1। অক্সিজেনের যোজ্যতা কত হয়? 2। এবার যোজ্যতাগুলো তাদের পায়ের গোড়াতে দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? এই 2 চলে আসবে এখানে আর এই 1 চলে যাবে এখানে, তার মানে আমার এটা হয়ে যাচ্ছে H2O। এরকম করে বিক্রিয়া হয়ে গেল। এবার এই যে একটা অণুর সাথে আরেকটা অণু যুক্ত, এটা কি করে তৈরি হলো? আগের দিনের ক্লাসে শিখিয়েছি সংকেত বানানো, তাই না? যোজ্যতা এগুলো শেখানো আছে। এটা দেখো কার্বন প্লাস অক্সিজেন, আমি দেখতে পাচ্ছি কার্বন আছে আর অক্সিজেন আছে, তাহলে দুটো আলাদা আলাদা পরমাণু আছে বা দুটো আলাদা আলাদা মৌল আছে। তাহলে আমি আগে কার্বন লিখবো, অক্সিজেন লিখলাম। আচ্ছা, কার্বনের যোজ্যতা কত? ইলেকট্রন বিন্যাস করলে দেখবো কার্বনের যোজ্যতা 4 হয়, অক্সিজেনের যোজ্যতা কত হয়? 2 হয়। ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারি। যোজ্যতাগুলো কোনাকুনি চলে যাবে, কোনাকুনি, তাহলে কি হয়ে যাবে? এই 2 হয়ে যাবে এখানে, 4 চলে যাবে ওইখানে, তাহলে C2O4 হয়ে যাবে, C2O4 হয়ে যাবে, C2O4। আচ্ছা, আমি বলেছিলাম যদি কাটাকাটি যায় তাহলে কেটে দিতে হবে, এখানে কেটে দাও, তাহলে CO2 হয়ে যাবে। এটা কেটে দিলে কি হয়ে যাচ্ছে? CO2 হয়ে যাচ্ছে, আমার CO2 লিখে দিলাম। আচ্ছা, তার মানে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে হয়তো CO2 তৈরি করবে। আমার দেখো যত কি বলবো জৈব পদার্থ আছে, কেমন, তাদের মধ্যে কার্বন থাকেই। তার মানে যে কোনো জৈব পদার্থকে আমরা যদি পোড়াই মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, যদি সেটাকে পোড়াই আমরা, বা আমি কয়লা নিলাম, কয়লার মধ্যে কার্বন আছে, তো কয়লাকে যদি পোড়াই কি তৈরি হবে? একটা গ্যাস তৈরি হবে। গ্যাসটা কি? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আমরা সবাই জানি। আচ্ছা, নাইট্রোজেন আর হাইড্রোজেন কোথাও ধরো বিক্রিয়া হচ্ছে, কি তৈরি হবে? নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তাহলে আমি নাইট্রোজেনকে লিখবো আর হাইড্রোজেনকে লিখবো।
নাইট্রোজেনের যোজ্যতা কত? যোজ্যতা একবার বের করা শিখিয়ে দিই। নাইট্রোজেন 7, ইলেকট্রন বিন্যাস করো 2,5। 8 হতে গেলে আরো 3 লাগবে, 3 দিলেই 8 হয়ে যাবে। তার মানে নাইট্রোজেনের যোজ্যতা 3। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা 3। পায়ের গোড়ায় লেখো বা মাথার উপরে লেখো, লিখলেই হলো। আমি ধরো মাথার উপরে লিখছি, হ্যাঁ পায়ের গোড়ায় লিখি 3। হাইড্রোজেনের যোজ্যতা 1, ইলেকট্রন বিন্যাস করে দেখে যাবে, হ্যাঁ এর যোজ্যতা এর পায়ের গোড়ায় চলে যাবে, এর যোজ্যতা ওর পায়ের গোড়ায়। তাহলে হাইড্রোজেনের যে যোজ্যতা 1 সেটা নাইট্রোজেন পেয়ে যাবে, হাইড্রোজেনের যোজ্যতা 1 সেটা নাইট্রোজেন পেয়ে গেল, নাইট্রোজেনের যোজ্যতা 3 সেটা হাইড্রোজেন পেয়ে গেল, তাই না? ব্যাস আমার হয়ে গেল NH3। এটাকে বলা হয় অ্যামোনিয়া গ্যাস। আমরা পড়বো অজৈব রসায়নে যে অ্যামোনিয়া গ্যাসকে কি করে তৈরি করব, নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়া করাবো, হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস। কেমন ঘোড়ায় এই পড়ো, এইটুকু বোঝা গেল কি প্রথম টাইপটা বোঝা গেল যে একটা অণুর সাথে আর একটা অণুটা অবশ্যই মৌলিক অণু হতে হবে। মৌলিক মানে একটাই মৌল দিয়ে তৈরি। যদি আলাদা আলাদা মৌল দিয়ে তৈরি হয়, যেমন এগুলো দেখো, এগুলোকে আমরা মৌলিক অণু বলি না, এদেরকে আমরা বলি যৌগিক অণু। এগুলোকে কম্পাউন্ড বলা হয়, ইংরেজিতে যৌগ বলা হয়। মানে আলাদা আলাদা মৌল দিয়ে যে অণুগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় যৌগিক অণু। এগুলো যৌগিক অণু, কিন্তু এগুলো মৌলিক অণু। মৌলিক মানে একটাই মৌল দিয়ে তৈরি হচ্ছে। এগুলো যেহেতু অনেকগুলো একের বেশি আছে, একের বেশি মৌল আছে, তাই এদেরকে আমরা যৌগ বলছি। ক্লিয়ার? তাহলে প্রথম টাইপ আমাদের সমাপ্ত হলো। এবার এগুলো নিজে থেকে প্র্যাকটিস করো, এক এক করে করেই দিই। চলো সব আমার সাথে দেখো, আমার সাথে সাথে করতে পারলে সাথে সাথে করো, যদি সাথে সাথে করতে অসুবিধা হয় তাহলে মন দিয়ে দেখো কিভাবে হচ্ছে, পরে কিন্তু একবার করতে হবে ক্লাসের শেষে। ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন আছে, আচ্ছা তাহলে ম্যাগনেসিয়ামকে লিখে দেবো আর নাইট্রোজেনকে লিখে দেবো। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? তুমি বলবে দাদা 2 হয়, Mg2+ হয়, তাই না? নাইট্রোজেনের যোজ্যতা 3 হয়, তাহলে এই নাইট্রোজেনের যে যোজ্যতা 3 হয় সেটা ম্যাগনেসিয়ামের গোড়ায় চলে আসবে। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয় সেটা নাইট্রোজেনের গোড়ায় চলে যাবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি হয়ে যাবে। পরে এগুলো আমরা জানবো। এগুলো এগুলো একটা আলাদা চ্যাপ্টার আছে যে নাইট্রোজেন গ্যাসের সাথে একটা আমি কি করলাম, ম্যাগনেসিয়ামের ফিতা নিলাম। আমি বিক্রিয়াগুলো করে দেখাবো তোমাদের। ম্যাগনেসিয়ামের ফিতাকে জ্বালালাম, সাদা রঙের আগুন ধরবে। এবার ওটাকে যদি নাইট্রোজেন গ্যাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তখন এই জিনিসটা তৈরি হয়ে যায়, ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি হয়ে যায়। আচ্ছা, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি হবে? সিম্পল, ম্যাগনেসিয়াম আর অক্সিজেনকে পাশাপাশি লিখবো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, অক্সিজেনেরও যোজ্যতা 2। যোজ্যতাগুলো কোনাকুনি গিয়ে কেটে যাবে, কাটা গেলে কেটে যাবে, তাহলে কেটে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম আর অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে দিল। সোডিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? তুমি বলো দাদা সোডিয়াম আছে আর অক্সিজেন আছে, পাশাপাশি লিখে দেবো, সোডিয়াম লিখে দেবো আর অক্সিজেন লিখে দেবো। সোডিয়ামের যোজ্যতা 1 হয়, ইলেকট্রন বিন্যাস করে আমরা পাই, বা আগের দিনও জেনেছিলাম Na+O2। অক্সিজেনের যোজ্যতা 2 হয়, তাহলে ব্যাস কোনাকুনি চলে যাবে, অক্সিজেনের যোজ্যতা 2, ওটা সোডিয়ামের পায়ের গোড়ায় চলে যাবে। এগুলো মনে মনে করতে পারো যে আচ্ছা সোডিয়ামের যোজ্যতা 1 তাহলে এখানে 1 হয়ে যাবে, অক্সিজেনের যোজ্যতা 2 তাহলে এখানে 2 হয়ে যাবে, মনে মনে করতে পারো, ডাইরেক্ট হবে। সৌভিক কুন্ডু কি বুঝলে না? সৌভিক কুন্ডু এই মুহূর্তে কমেন্টে ঝটপট বলো, क्या नहीं समझा। যোজ্যতা কি করে হচ্ছে, নাকি এই যে এগুলো কি করে করছে, মানে সংকেত কি করে বানাচ্ছে, এটা কি করে বুঝতে পারছো না? কোনটা বুঝতে পারছো না? সৌভিক কুন্ডু বলো। শোনো, যারা বুঝতে পারছো না তারা গ্যারেন্টি আমার ক্লাস করনি। কোন ক্লাস করনি? বেসিক্স অফ কেমিস্ট্রি দুটো ক্লাস করিয়েছি, সেখানে ইলেকট্রন বিন্যাস করা শিখিয়েছি আর যোজ্যতা বের করা শিখিয়েছি। ওই দুটো ক্লাস করতেই হবে। কেমন? ফিজিক্সের ক্লাস করতে গেলে, মানে ভৌতবিজ্ঞানের ক্লাস করতে গেলে ওই দুটো ক্লাস করতে হবে। আগের দিন আরেকটা ক্লাস করিয়েছি যেটা বেসিক্স অফ সায়েন্সের ফোল্ডারেই তুমি পেয়ে যাবে। সেই ক্লাসটা কিসের? সংকেত কি করে বানাতে হয়। তোমাকে আমি বলে দিলাম যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এরা যখন যুক্ত হবে, যে যৌগ তৈরি করবে সেটা সংকেত কি হবে। কেমন? যোজ্যতা আমি আর বলবো না, যোজ্যতা শেখানো আছে, যোজ্যতার আলাদা ক্লাস নেওয়া আছে। বেসিক্স অফ কেমিস্ট্রির প্রথম ক্লাসটাই করো, গিয়ে যাও। বেসিক্স অফ কেমিস্ট্রি দুটো ক্লাস করেছে, খুব সুন্দর করে ধরে ধরে শেখানো আছে। পরমাণু কি, ইলেকট্রন কি, প্রোটন, আধান কি, আয়ন কি, ছোট ছোট জিনিসপত্র যেগুলো ছোট ক্লাসে শেখানো হয় সেগুলো আমি ওখানে শিখিয়েছি, ওই ক্লাস করো। কেমন? আগের দিনের ভিডিও না দেখলে আজকে তো বুঝতে পারবেই না, আগের দিনের ভিডিওটা আগে দেখো। চলো, তোমরা ক্লাস ফাঁকি দেবে আর আমি তার দায়িত্ব নেব না। চলো, টাইপ 1 ক্লিয়ার, কমেন্ট বক্সে ক্লিয়ার টাইপ করো। এবার টাইপ 2 তে যাচ্ছি। প্রথম ক্লাস মিস হয়ে গেছে, তাহলে প্রথম ক্লাসটা করো গিয়ে, নাহলে কি করে বুঝবে? প্রথম ক্লাসটা ইম্পর্টেন্ট অনেক। সংকেত কি করে বানাতে হয়, তুমি কোথাও দেখতে পাচ্ছ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। এবার সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি করে বানাবে? তুমি ক্লাস করোনি, পারবে না। যারা ক্লাস করেছে তারা পারবে, তাই না? অ্যামোনিয়াম সালফেট সংকেত কি হবে, বানাতে হবে, এগুলো তো শেখানো আছে ওই ক্লাসে, আগের দিনের ক্লাসে। ক্লাস শেখো। চলো ক্লিয়ার। পরের টাইপে আমরা যাচ্ছি। পরের টাইপে কি হবে? একজন আরেকজনকে ধাক্কা মেরে বের করে দেবে। বাংলায় প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলা হয়। নাম যাই বলুক, আমরা পদ্ধতিটা শিখি। আইয়ো ইয়া পর কুছ গলতি है, এর জেডটা একটু ক্যাপিটাল হবে, তাই না? হ্যাঁ। তো
তো জিঙ্ক আর H2SO4 এর বিক্রিয়া হচ্ছে। আচ্ছা, জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করে দেবে। জিঙ্ক কেন বের করে দিচ্ছে দাদা? পরে শিখবো, এগুলো তো আলাদা আলাদা চ্যাপ্টার আছে, ধাতুবিদ্যা চ্যাপ্টারে শিখবো যে জিঙ্ক কেন হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করছে। এখন টেকনিকটা শুধু শিখবো। চলো, তাহলে জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে ধাক্কা মেরে SO4 এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে ছিল H2SO4, হয়ে যাবে ZnSO4। হাইড্রোজেন তো বেচারা বেরিয়ে গেল, তাহলে হাইড্রোজেন তো আলাদা হয়ে গেল, গ্যাস। হ্যাঁ, আর এখানে Zn যুক্ত হয়ে গেল, তৈরি হয়ে যাবে ZnSO4, তৈরি হয়ে যাবে ZnSO4। হ্যাঁ, চলো, মানে একজন আরেকজনকে প্রতিস্থাপিত করে দেবে, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সে নিজের জায়গা করে নিল, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ZnSO4। আরো একটা দেখি, এটা দেখো, Fe কি করবে? হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করে দেবে। যখনই কোনো একটা ধাতু H2SO4 এর সঙ্গে বা তোমার হচ্ছে কোন একটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, তখন এই ধরনের জিনিস আমরা দেখতে পাবো। প্র্যাকটিস করতে থাকি। Fe হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করলো, হাইড্রোজেন আলাদা হয়ে গেল, তাহলে FeSO4 হয়ে যাবে। আচ্ছা, FeSO4। তারপরে দেখি আমরা, আচ্ছা, মানে একজন আরেকজনকে ধাক্কা মেরে বের করবে। এখানে দেখো ম্যাগনেসিয়াম আছে আর H2SO4 আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম কি করবে? হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করে দেবে। কোন একটা ধাতু কি করবে? অন্য অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন আছে সেটাকে ধাক্কা মেরে বের করে দেবে। আমরা দেখবো এরপরে আরো আছে। আচ্ছা, তাহলে H2SO4 একটা অ্যাসিড, এখানে হাইড্রোজেন আছে, ম্যাগনেসিয়াম কি করবে? একে ধাক্কা মেরে বের করবে। আচ্ছা, এবার এই বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, করতে করতে তোমার মাথার মধ্যে অটোমেটিকই চলে আসবে যে আচ্ছা, এই বিক্রিয়াতে তো ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে বের করে দেয় ধাক্কা মেরে। কেন বের করে দেয় সেটা তো ধাতুবিদ্যা চ্যাপ্টারে শিখবো। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যাবে? হাইড্রোজেন আলাদা হয়ে গেল, আর ম্যাগনেসিয়াম ঢুকে যাবে হাইড্রোজেনের জায়গাতে, MgSO4 উৎপন্ন হয়ে যাবে MgSO4। চলো, আচ্ছা, এই যে বিক্রিয়াটা আছে এটা আমরা অজৈব রসায়ন চ্যাপ্টারে শিখবো। রূপর তো দেখো, রূপর যদি কারো গয়না থাকে, কারো যদি রূপর গয়না থাকে, দেখবে অনেকদিন ব্যবহারের পর কালো হয়ে যায়। রূপর তৈরি জিনিস কালো হয়ে যায়, রূপর তৈরি টাকা কালো হয়ে যায়। মাধ্যমিকে 2 নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করে যে রূপর তৈরি জিনিস কালো হয়ে যায় কেন? কারণ রূপর সংকেত কি? Ag। এই রূপো কি করে? বাতাসে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে, এটা আমরা পড়বো এই চ্যাপ্টারে, তার সঙ্গে বিক্রিয়া করে একটা জিনিস তৈরি করে। এই বিক্রিয়া কি হবে আমি দেখার চেষ্টা করি। হাইড্রোজেন সালফাইড অ্যাসিড ধর্মী, এটা অ্যাসিড হয়, আর এটা ধাতু, তো ধাতু কি করবে? ধাক্কা মেরে হাইড্রোজেনকে বের করে দেবে, তাহলে হাইড্রোজেন যাবে বেরিয়ে, হাইড্রোজেন বেরিয়ে গেল। হ্যাঁ, আর Ag এখানে চলে আসবে, Ag যুক্ত হয়ে যাবে সালফারের সাথে, তাহলে AgS হয়ে যাবে AgS। আচ্ছা, এবার এটা যারা করবে এখানে একটু সমস্যা আছে, এইটুকুতে একটু সমস্যা আছে। কি সমস্যা দাদা? দেখার চেষ্টা করো। Ag আর S যুক্ত হয়ে যাচ্ছে, আমরা যুক্ত করে দিলাম, কিন্তু যখন দুটো পরমাণু যুক্ত হবে, দুটো আলাদা মৌল যুক্ত হবে, তাদের যোজ্যতা মেলাতে হবে। সিলভারের যোজ্যতা কত? Ag প্লাস হয়, মানে সিলভারের যোজ্যতা 1। আর এটা কি সালফাইড, S মানে সালফাইড, S 2 মাইনাস হয়, এটা 2 মাইনাস হয়, এটা 1 প্লাস হয়, তাহলে এর যোজ্যতা 1, এর যোজ্যতা 2। সালফারের যোজ্যতা যেহেতু 2, তাহলে সালফার নিচে 2 লিখবো। হ্যাঁ, এবার যোজ্যতাগুলো কোনাকুনি চলে যায়, আমরা জানি যে দুটো আলাদা আলাদা পরমাণু যখন যুক্ত হবে তাদের যোজ্যতাগুলো কোনাকুনি চলে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে তাহলে রূপর যোজ্যতা 1, সেটা সালফারের গোড়াতে লিখে দেবো, 1 না লিখলেও হয়। সালফারের যোজ্যতা 2, সেটা রূপর নিচে লিখে দেবো, তাহলে এটা Ag2S হয়ে যাবে। সিলভার সালফাইড নামও আমরা বানাতে পারছি, এটাকে সিলভার বলি, এটাকে সালফাইড বলি। হ্যাঁ, এই যে সিলভার সালফাইড আছে, এটা কালো রঙের হয়, এগুলো আমরা ওই চ্যাপ্টারে পড়বো। তাহলে রূপর সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে ওর উপর সিলভার সালফাইডের একটা আস্তরণ তৈরি করে দেয়, সেজন্য কালো দেখতে পাই। ব্যালেন্স করা আরেকটা ক্লাসে শিখবো, ব্যালেন্স করা আমরা পরের দিনের ক্লাসে শিখবো। আজকে বিক্রিয়া করা শিখি। চলো, একদিনে সব শেখালে হজম করতে পারবে না, এক এক ধাপে ধাপে আমাদের শিখতে হবে। আগের দিন এগুলো বানানো শিখিয়েছি, এটা 2 কেন হচ্ছে, এটা কেন 1 হচ্ছে। আচ্ছা, তুমি বলো দাদা এগুলোতে তাহলে মেলানে না তো, যে ম্যাগনেসিয়াম ডাইরেক্ট যুক্ত করে দিলে, এটা এগুলো মিলেই আছে, এই জন্য মিলাইনি। দেখো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয়, Mg2 প্লাস, SO4 2 মাইনাস হয়, এর যোজ্যতা 2 হয়, তো অটোমেটিক্যালি কেটে যাবে, মিলেই আছে, এই জন্য এগুলো মিলাইনি। আচ্ছা, এটা দেখি, ZnHCl, জিঙ্ক কি করবে? সাদা কালি নি, জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করে দেবে। HCl একটা অ্যাসিড, তো অ্যাসিড থেকে হাইড্রোজেনটাকে বের করে দেবে, তো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন পরমাণু একা একা থাকবে না, তাহলে আরেকজনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, আর Zn তৈরি হয়ে যাবে Cl এর জায়গায়, তাহলে ZnCl হয়ে যাবে। এবার এখানে Zn এর যোজ্যতা 2 হয়, ক্লোরিনের যোজ্যতা 1 হয়, তাহলে Zn এর যোজ্যতা 2, ওটা ক্লোরিনের গোড়ায় চলে যাবে,
ক্লোরিনের যোজ্যতা 1, সেটা Zn এর গোড়ায় আসবে, আর ওই 1 না লিখলেও হয় আমরা জানি। হ্যাঁ, ব্যাস ZnCl2 তৈরি হয়ে গেল। এটাকে জিঙ্ক বলি, এটাকে ক্লোরাইড, তাহলে জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়ে যাবে। চলো, শুভদীপ অধিকারী, তুমি কি আগের দিনে ক্লাস করেছো সেটা বলো। চলো ঠিক, চলো নেক্সট আমরা দেখি। নেক্সট FeHCl, এটা কি হয়ে যাবে? একই, কিছুই হচ্ছে না। টাইপ 2 তে কি শিখছি? একটা ধাতু অন্যজন হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে অ্যাসিডের ভেতর থেকে, তো Fe হাইড্রোজেনকে বের করে দিল, এই হাইড্রোজেন পরমাণুটা আলাদা হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে, তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে গেল। হ্যাঁ, আর একা একা হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। Fe যুক্ত হয়ে আছে Cl এর সাথে, তাহলে FeCl। হ্যাঁ, এখানে Fe এর যোজ্যতা হয় 2 আর ক্লোরিনের যোজ্যতা হয় 1, তাহলে Fe এর যোজ্যতা 2, সেটা ক্লোরিনের গোড়ায় চলে যাবে, ক্লোরিনের যোজ্যতা 1, সেটা এখানে চলে আসবে, ব্যাস FeCl2। আগলা क्या आ गया, খবর চলে এসছে। আচ্ছা, এখানে দেখি, এটাকে করার চেষ্টা করো, এবার এটা নিজেরা করার চেষ্টা করো। FeCl2, হ্যাঁ, এবার এটাকে করার চেষ্টা করো। হ্যাঁ, দুটো HCl হবে, HCl তো দুটো হবে। শোনো, সমতা বিধান করা আমরা পরের দিন শিখবো, যে এখানে দুটো, এখানে তো একটা ক্লোরিন ছিল দাদা, এখানে দুটা ক্লোরিন কই আসলো, সেটা আমরা পরের দিন জানবো, যে দুই দিকে সমান সংখ্যক পরমাণু থাকতে হবে, যে এইদিকে যতগুলো পরমাণু আছে এইদিকেও ততগুলো থাকতে হয়। এখানে দুটো ক্লোরিন, তাহলে এখানেও দুটো ক্লোরিন হতে হবে, তার মানে সামনে 2 লিখতে হবে। এটাকে বলা হয় সমতা বিধান করা, ব্যালেন্স করা। ওটা আমরা অন্য দিনের ক্লাসে শিখবো, আজকে নয়। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়াটাকে লেখা শিখছি, কেমন? রাসায়নিক বিক্রিয়াটাকে লেখা শিখে যাব, তারপরে আমরা সমতা বিধান করা অন্যদিন ক্লাসে শিখবো। একদিনে সব শেখালে মাথার উপর দিয়ে যাবে। বুঝবো কি করে ফেরাস হবে না ফেরিক হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। লোহা যখন একা একা থাকবে কেমন, ওই সাধারণত ফেরাসই তৈরি করবে, ফেরিকও তৈরি করবে কিছু কিছু জায়গাতে, আমরা দেখতে পাবো। চলো নেক্সট। আচ্ছা, এটা আমি করতে দিলাম না। হ্যাঁ, অ্যালুমিনিয়াম কি করবে? লোহাকে ধাক্কা মেরে বের করে দেবে, এটা ধাতুবিদ্যা চ্যাপ্টারে আমরা পড়বো, এটা ধাতুবিদ্যা চ্যাপ্টারে পড়বো। এখানে কি হবে? অ্যালুমিনিয়াম লোহাকে বের করে দেবে, তাহলে লোহা বেরিয়ে যাবে। লোহা একা একা থাকতে পারে, তাহলে লোহা বেরিয়ে গেল, Fe বেরিয়ে গেল। আর এখানে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হবে, তাহলে অ্যালুমিনিয়াম কার সাথে যুক্ত হচ্ছে? Fe কে বের করে দিল, তাহলে অক্সিজেনের সাথে লোহার জায়গায় অ্যালুমিনিয়াম ঢুকে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন থাকবে। কে কে থাকবে? অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। হ্যাঁ, এখানে 3 ছিল, এখানে 3 ওগুলো লিখবে না, কোন কোন পরমাণু ছিল তাদেরকে লিখবো। অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, লোহা তো বের করে দিচ্ছে, তাহলে অ্যালুমিনিয়াম এখানে ঢুকে গেল, তাহলে Fe2O3 ছিল, হয়ে যাবে Al2O3, হয়ে যাবে Al2O3। এটা ডাইরেক্ট করতে পারো, যে লোহাকে ঢুকিয়ে অ্যালুমিনিয়াম ঢুকে গেল, লোহাকে বের করে দিয়ে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম Al2O3। এইভাবেও করতে পারো, আবার কেউ এইভাবেও করতে পারো, যে অ্যালুমিনিয়াম লোহাকে বের করে দিয়ে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে অ্যালুমিনিয়াম যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে, তাহলে অ্যালুমিনিয়াম লিখলাম আর অক্সিজেন লিখলাম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম লিখলাম আর অক্সিজেন লিখলাম। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 হয়, Al3+ হয়, Al3+ হয় আমরা জানি সবাই, আর O2- হয়, মানে অক্সিজেনের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2, এটা অ্যালুমিনিয়ামের পায়ের গোড়ায় যাবে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, এটা অক্সিজেনের পায়ের গোড়ায় চলে যাবে, আর তৈরি হয়ে যাবে Al2O3। তো আমরা যোজ্যতাতেও বানাতে পারি, আর ডাইরেক্টও দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম এখানে ঢুকে গিয়ে Al2O3 তৈরি করে দেবে। কেমন হো রা হ্যায়? পার্ট 1 ছাড়া মাথার উপর দিয়ে আছে। হ্যাঁ, পার্ট 1 করো গিয়ে আগে, এই সংকেতগুলো কি করে বানালাম, এটা Al2O3 কি করে বানালাম সেটাকে শেখো গিয়ে, কেমন? তারপরে এটা ধাপে ধাপে না করলে সায়েন্স কঠিন লাগবে, আর ধাপে ধাপে করলে সোজা লাগবে। চলো এটাকে এবার করি। চলো, এবার এটা একটু ব্যতিক্রম, কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলোকে একটু স্টার চিহ্ন দিয়ে রাখবে, যেগুলো আমাকে একটু দেখতে হবে। এখানে নরমালি কি হবে? কপার হাইড্রোজেনকে বের করে দেবে, তো হাইড্রোজেন হাটে গেল। আচ্ছা, এখানে একটু আলাদা হবে, এটা বলছি। কপার এখানে SO4 এর সাথে তো যুক্ত হচ্ছে। হ্যাঁ, এখানে কপার এটা একটু আলাদা ধরনের, SO4 এর সাথে তো যুক্ত হবে, হাইড্রোজেন চলে গেল বা যাই হোক, CuSO4 তো তৈরি হচ্ছেই, CuSO4 তৈরি হচ্ছে, কপার সালফেট তৈরি হচ্ছে। হ্যাঁ, এরও যোজ্যতা 2, এরও যোজ্যতা 2, কপার সালফেট তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই যে H2SO4 আছে, আমরা যখন এর ধর্ম পড়ব অন্য চ্যাপ্টারে, আমরা জানবো যে H2SO4 কে বলা হয় তীব্র জারক। কি বলা হচ্ছে? তীব্র জারক। জারক
যারা জারক হয় তারা অন্যজনকে জারিত করে দেবে আর নিজে বিজারিত হয়ে যাবে। হ্যাঁ, বিজারিত হবে মানে অক্সিজেন বর্জন করবে। পর্যায় সারণীতে শিখেছি যে বিজারণ মানে অক্সিজেন বর্জন, জারণ মানে অক্সিজেন গ্রহণ, তাই না? হ্যাঁ, তো এখানে দেখো সিউ তো এসওফোরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কপার তোমার এখানে এসওফোরের সাথে যুক্ত হয়ে গেল, কিন্তু এই যে H2SO4 আছে এর নিজে কিন্তু বিজারিত হবে, কারণ এই জারক পদার্থ অন্যজনকে জারিত করবে, নিজে বিজারিত হবে। এখানে SO4 আছে, এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে একটা জিনিস বের হবে, সেটা হচ্ছে SO2 বের হবে। এটা একটু আলাদা বিক্রিয়া, আমি বললাম লাগে না অত, তবু আমরা শিখে রাখতে হবে। SO2 হয়ে যাবে মানে দুটো অক্সিজেন বের করে দেবে, হাইড্রোজেন বের করে দেবে, অক্সিজেন বেরিয়ে যাবে। যেহেতু অক্সিজেন বের হচ্ছে তো এটা আমাদের বিজারণ বিক্রিয়া। তো SO4 কি হয়ে যাবে, যেহেতু তীব্র বিজারক অন্যজনকে জারিত করবে, নিজে বিজারিত হবে, তো SO4 থেকে তৈরি হয়ে যাবে SO2। SO2 চলে আসলো। হ্যাঁ, আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখান থেকে জল তৈরি হয়ে যাবে। এটা আমরা একটু পরেও দেখবো যে যখনই হাইড্রোজেন আর অক্সিজেন পড়ে থাকবে বিক্রিয়াতে তখন জল তৈরি হয়ে যাবে। এবার এটা একটু আলাদা ধরনের, এই জন্য আমি তোমাদের বললাম এটা আমাদের একটু কয়েকবার প্র্যাকটিস করতে হবে আর মনে রাখতে হবে, মাঝে মাঝে এটা দেখতে হবে, এখানে ভুল হবে। হ্যাঁ, এবার এটা কেন এরকম হলো, একে কেন তীব্র বিজারক বলছি বা সরি তীব্র জারক কেন বলছি, এগুলো আমরা অজৈব রসায়ন চ্যাপ্টারে জানবো। আমরা এখন তাড়াতাড়ি শিখছি সব বিক্রিয়াগুলো, কেমন? ঠিক আছে, চলো এখানে কি হচ্ছে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। কপার যুক্ত হয়ে যাচ্ছে SO4 এর সাথে, CuSO4 হয়ে গেল। এখান থেকে SO4 থেকে SO2 বের হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস বের হবে, বেরিয়ে গেল। এটা এখানে কেন ঢুকলো, এটা অন্য জায়গায় ঢোকা উচিত ছিল। এটা অন্য জায়গায় ঢোকা উচিত ছিল। চলো তো বলে দিচ্ছি, হয়ে গেল SO2 বেরিয়ে গেল। এখান থেকে যদি SO2 বেরোয় আরো অক্সিজেন পড়ে থাকবে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে জল তৈরি করবে। চলো কি করে সেটা অজৈব রসায়ন চ্যাপ্টারে বুঝবো। কিছু কিছু ব্যতিক্রম বিক্রিয়া আছে যেগুলো এই মুহূর্তে আমরা বুঝতে পারবো না, আমি মোটামুটি বলে যাচ্ছি, পরে আমরা এগুলো বুঝবো, কেমন? চলো, এটা বুঝবে না এখন, জারণ বিজারণ বিক্রিয়া আরো ডিটেলসে যখন ভালো করে বুঝবো অজৈব রসায়ন চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারে ভালো করে বুঝবো। চলো, AgNO3 প্লাস NaCl, এখানে কি হবে AgNO3 প্লাস NaCl। এখানে দেখো দুজন দুজন করে আছে, Ag আছে NO3 আছে, মানে Ag প্লাস আছে। এখানে কে কে আছে, এখানে আমার Ag প্লাস আছে, Ag প্লাস একটা আয়ন আছে, আর NO3 মাইনাস একটা আয়ন আছে। হ্যাঁ, এখানে সোডিয়াম আয়ন আছে আর Cl মাইনাস আয়ন আছে। হ্যাঁ, তো একজনের সাথে একজনকে তো বের করে দিচ্ছে ঠিকই। এখানে আরেকটা মজার জিনিস হবে কি, এর যে Ag আছে এই Ag গিয়ে যুক্ত হয়ে যাবে Cl মাইনাসের সাথে, মানে এই Ag এই প্লাস আয়নটা যার সাথে ছিল, যেই মাইনাস আয়নের সাথে ছিল তার সাথে ব্রেকআপ, তাকে ছেড়ে দিয়ে অন্যজনের সাথে যুক্ত হয়ে যাবে, মানে একজনের ক্যাটায়ন অন্যজনের অ্যানায়নের সাথে যুক্ত হয়ে যাবে। Ag যুক্ত হয়ে যাবে Cl এর সাথে, আর এর প্রথম অংশ যুক্ত হয়ে যাবে আর একজনের শেষের সাথে, মানে Na প্লাস যুক্ত হয়ে যাবে NO3 মাইনাসের সাথে। এই বিক্রিয়া কি হচ্ছে আরেকবার বলছি, একজনের শুরুর অংশ বা একজনের ক্যাটায়ন অন্যজনের লাস্টের সাথে যুক্ত হয়ে যাবে, মানে অন্যজনের অ্যানায়নের সাথে যুক্ত হয়ে যাবে, নিজের অ্যানায়নকে ছেড়ে দেবে। এখানেও তাই হচ্ছে যে একজনের শুরুর অংশ বা একজনের ক্যাটায়ন অন্যজনের লাস্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বা অন্যজনের অ্যানায়নের সাথে যুক্ত হচ্ছে, কি তৈরি হবে AgCl তৈরি হয়ে যাবে, AgCl তৈরি হয়ে যাবে, AgCl Ag যুক্ত হয়ে যাচ্ছে ক্লোরিনের সাথে, আর Na যুক্ত হচ্ছে NO3 সঙ্গে, তাহলে NaNO3 তৈরি হয়ে যাবে, NaNO3 তৈরি হয়ে যাবে। ঠিক, এক্সপায়ারি ডেট 18 মে দেখাচ্ছে, তাহলে ওটা ভুল করে দেখাচ্ছে, ওটা ঠিক করে নিও, ওটা ঠিক করে নিও, কেমন? এই ধরনের বিক্রিয়া কি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। এটাকে বলা হয় ডবল ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে। এগুলোতে দেখো শুধুমাত্র অ্যালুমিনিয়াম লোহাকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল, Fe যুক্ত হয়ে যাচ্ছিল Cl এর সাথে, তাই না? আর হাইড্রোজেন বেচারা একাই থাকছিল, মানে একজন অন্যজনের শেষের সাথে যুক্ত হয়ে যাচ্ছিল, মানে একজন খালি একজনকে বের করছিল। এবার এটাকে বলা হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট, মানে দুজন দুজন করে আছে, এরও দুজন আছে এরও দুজন আছে, ক্যাটায়ন অ্যানায়ন। ঠিক, তো এর ক্যাটায়ন যুক্ত হবে ওর অ্যানায়নের সাথে, মানে এর শুরু যুক্ত হয়ে যাবে ওর লাস্টের সাথে, Ag যুক্ত হয়ে যাচ্ছে Cl এর সাথে। ঠিক, আরেকটা কি, আরেকজনের শুরুর অংশ যুক্ত হবে আর একজনের শেষের সাথে, এটা আমাদের মনে রাখতে হবে, কেমন? চলো, বিনিময় বিক্রিয়া। হ্যাঁ,
নামগুলো বলছি না, নাম বললে সবাই আরো কঠিন লাগবে, আমাদের টেকনিক গুলো শিখতে হবে। নাম এগুলো তোমরা ছোট ক্লাসে শিখেছো। চলো নেক্সট, AgNO3 প্লাস HCl, AgNO3 প্লাস HCl, এখানে কি হবে বলো, তোমরা নিজেরাই দেখে বলো। Ag যুক্ত হয়ে যাবে একজনের শুরুর অংশ অন্যজনের লাস্টের অংশের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে Ag যুক্ত হচ্ছে Cl এর সাথে, কি তৈরি হবে AgCl, তাহলে তৈরি করে দাও। সমান সমান চিহ্ন দিতে পারো বা এই চিহ্ন দিতে পারো, সমান সমানই দাও। সমান সমান কি হচ্ছে, Ag যুক্ত হয়ে যাচ্ছে Cl এর সাথে, AgCl, এরও যোজ্যতা এক, এরও যোজ্যতা এক, কোনো অসুবিধা নেই। আর একজনের শুরুর অংশ মানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে অন্যজনের শেষের সাথে, মানে Ag প্লাস এটা ক্যাটায়ন, NO3 মাইনাস, এটাকে বলা হয় সিলভার, এটাকে বলা হয় তোমার নাইট্রেট, সিলভার নাইট্রেট, আলাদা আলাদা ক্যাটায়ন আর অ্যানায়ন দুটো আলাদা আছে। হ্যাঁ, তো H যুক্ত হয়ে যাবে NO3 এর সঙ্গে, তৈরি হয়ে যাবে HNO3, কি তৈরি হয়ে যাচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড এটাকে বলা হয়, পরে আমরা জানবো অন্য চ্যাপ্টারে। HNO3 তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্লেয়ার 1 প্লেয়ার 2 কি জিনিস, প্লেয়ার 1 মানে যদি প্লেয়ার 1 কাজ না করে তাহলে 2টা ইউজ করব, দুটো প্লেয়ার দেওয়া আছে, অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়। এটাকে নিজেরা করার চেষ্টা করো, এটাকে নিজেরা করো, তোমরাই বলতে পারবে যে দাদা Fe মানে শুরুর অংশ যুক্ত হবে আর একজনের লাস্টের সাথে, Fe যুক্ত হয়ে যাচ্ছে মানে হাইড্রোজেনকে বের করে দিল, এবার হাইড্রোজেনকে তো বের করে দিচ্ছিল, তো হাইড্রোজেন একা থাকবে না, এবার হাইড্রোজেন অন্যজনের সাথে যুক্ত হয়ে যাবে, তো একজনের শুরুর অংশ আরেকজনের লাস্টের সাথে FeSO4, FeSO4 আর H2S তৈরি হয়ে যাচ্ছে, ঠিক। হ্যাঁ, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড, এর নামটা তোমরা আশা করি জানো, H2SO4 কে বলা হয় সালফিউরিক অ্যাসিড। এবার রাসায়নিক বিক্রিয়াতে এরকম প্রশ্ন আসবে যে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলো, তাহলে বলো তো কত গ্রাম হাইড্রোজেন সালফাইড তৈরি হবে, এদিকে গ্রাম বলে দেবে কিছু, তো আমাদের সমীকরণ লিখতে হবে। আমি প্রশ্নটা পড়বো, দেখবো আচ্ছা ফেরাস সালফাইড বলা আছে, তাহলে ফেরাস সালফাইড লিখে নিলাম FeS, ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, তাহলে আমরা H2SO করে লিখে নেব। এবার বিক্রিয়ার ফলে কি হয়ে যাবে আমরা তারপর সমীকরণ লিখে দেবো, এরকম 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 হয়ে যাচ্ছে। তারপর বাকি ধাপগুলো আমরা পরের দিন শিখবো যে কি করে অঙ্ক করতে হয়, নট ইস্যু। সাউন্ড প্রবলেম স্যার, বুঝলাম না। শুভদীপ অধিকারী কোন জায়গাটা বুঝলেন, এখানে না বোঝার কিচ্ছু নেই, তো মন দিয়ে করো, বুঝতে পারবে, সিম্পল জিনিস। চলো, একজনের শুরুর অংশের সাথে আরেকজনের শেষের অংশ যুক্ত হবে, এই জন্য অনেকগুলো উদাহরণ নিয়েছি, যেমন আর এতগুলো বিক্রিয়া একটা খাতাতে লিখবে পরপর, এই বিক্রিয়াগুলোই লাগবে, এখান থেকেই অঙ্ক আসবে পরীক্ষায়, কেমন। চলো আরেকবার বলছি, শুভদীপ অধিকারী দেখো, এখানে Na আছে, OH আছে, তার মানে কি দুটো আয়ন আছে, একটা Na প্লাস আয়ন আছে আর একটা OH মাইনাস আয়ন আছে। হ্যাঁ, এখানে HCl আছে মানে H প্লাস আয়ন আছে আর Cl মাইনাস আয়ন আছে। হ্যাঁ, তো তুমি দুই ভাবে ভাবতে পারো, মেইনলি এটা ভাবো যে আচ্ছা NaOH এর তো একটা ক্যাটায়ন আছে আর একটা অ্যানায়নও আছে, HCl এরও একটা ক্যাটায়ন আছে আর একটা অ্যানায়ন আছে, এই ক্যাটায়নটা এই অ্যানায়নের সাথে যুক্ত আছে কিন্তু এই এর সাথে যুক্ত থাকতে চাইছে না, বিক্রিয়া হবে মানে কি অদল বদল হবে, একজনের সাথে অন্যজন যুক্ত হবে, তো Na প্লাসটা এই OH মাইনাসের সাথে আর থাকবে না, Na প্লাস যুক্ত হবে অন্যজনের Cl মাইনাসের সাথে, অন্যজনের Cl মাইনাস। এখানে একটা উদাহরণ দেয় সবাই, বাট আমার ভালো লাগে না তাই দিচ্ছি না, এখানে মেইন কনসেপ্টে দেখো, আরেকজনের প্লাস ক্যাটায়ন কি করবে অন্যজনের অ্যানায়নের সাথে যুক্ত হয়ে যাবে, সিম্পল বিক্রিয়া, Na যুক্ত হয়ে যাচ্ছে Cl এর সাথে, তাহলে NaCl, তাহলে লিখে দেবো NaCl। ভেরিফাই করি, সোডিয়ামের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1, তো 1 1 চলে যাবে, ঠিকই আছে। H প্লাস যুক্ত হবে OH মাইনাসের সাথে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে জল তৈরি হয়ে যাবে, জল, ঠিক আছে। চলো নেক্সট, এটা করো, এটা এটা তো নিজেরাই পারবে, চলো করে দিচ্ছি এটা আমি। Na আর OH দুটো অংশ, H2 আর SO4 দুটো অংশ আছে, Na যুক্ত হয়ে যাবে SO4 এর সঙ্গে একজনের শুরুর অংশ আর একজনের লাস্টের সাথে যুক্ত হবে, আর একজনের শুরুর অংশ অন্যজনের লাস্টের সাথে যুক্ত হবে, সিম্পল বিক্রিয়া, ঠিক। তাহলে Na যুক্ত হয়ে যাচ্ছে SO4 এর সাথে, তাহলে NaSO4 লিখে দেব, NaSO4। যোজ্যতা মিলাও, সোডিয়ামের যোজ্যতা 1 হয় কারণ সোডিয়াম প্লাস হয়, একটাই আয়ন আছে তার মানে যোজ্যতা 1। SO4 এর যোজ্যতা 2 হয় কারণ SO4 2 মাইনাস হয়, আগের দিনের ক্লাসে শিখিয়েছি। হ্যাঁ,
তাহলে সোডিয়ামের যোজ্যতা 1, এই 1 চলে যাবে SO4 এর পায়ের গোড়াতে, 1 আর না লিখলেও হয়। SO4 এর যোজ্যতা 2, সেটা চলে যাবে সোডিয়ামের পায়ের গোড়াতে, তাহলে Na2SO4 হয়ে যাবে। কি হয়ে যাবে? Na2SO4, এটা হয়ে যাবে Na2SO4। কেমন? এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। শোনো, যখনই দেখবো হাইড্রোজেন আর অক্সিজেন পড়ে আছে কোনো বিক্রিয়াতে, তখনই আমরা জল তৈরি করে দেবো। হাইড্রোজেন আর অক্সিজেন আছে, কতগুলো আছে ওগুলো দেখে লাভ নেই, হাইড্রোজেন আর অক্সিজেন আছে মানে জল তৈরি করে দেবো, এখানে জল তৈরি হয়ে যাবে। চলো, এই বিক্রিয়াটা তোমরা ছোটবেলায় পড়েছো, এটাকে অ্যাসিড ক্ষার বিক্রিয়া বলা হয়। যে একটা অ্যাসিডের সাথে আর একটা ক্ষার যদি বিক্রিয়া করে, তাহলে লবণ তৈরি হয়ে যাবে আর জল তৈরি হয়ে যাবে। এরকম করে অনেকে পড়ায়, তোমরা পড়েওছো আগের ক্লাসগুলোতে, বাট আমরা এইভাবে মনে রাখবো। কেমন? চলো, এখনো হার্ড আসেনি, আমি তো শুরুয়াত হে। কেবল কত নম্বরে আছি আমরা? 18 নম্বরে আছি। কতগুলো বিক্রিয়া করতে হবে আমাদের? টোটাল 50টার মতো করতে হবে, কোনগুলোতে বেশি ঢোকানো আছে। টোটাল 50টার মতো, কেবল 18 নাম্বার। দেখো গোটা আমরা ওই চ্যাপ্টারগুলো যখন পড়বো তখন এগুলো আরো সোজা লাগবে, কিন্তু এখন অঙ্ক করতে গেলে এগুলো শিখতে হবে, সেজন্য এগুলো শিখে দিচ্ছি। চলো নেক্সট, আগলা সওয়াল করিয়ে। আচ্ছা, এখানে উদাহরণ দিয়ে দিয়েছি কিছু, উদাহরণগুলো দেখো, জাস্ট উদাহরণ দেখো যে এই তিনটে বিক্রিয়া কি করে হচ্ছে। এটা আমরা অজৈব রসায়ন চ্যাপ্টারে পড়বো আরো একবার। এখন দেখো, এখন আমি শর্টকাটে বলছি। একজনের শুরুর অংশ যুক্ত হবে অন্যজনের লাস্টের সাথে, আর একজনের শুরুর অংশ অন্যজনের লাস্টের সাথে, দুজন দুজন করে আছে। হ্যাঁ, তাহলে সিইউ যুক্ত হয়ে যাবে এস এর সাথে, সিইউএস লিখে দিলাম, সিইউএস। কপারের যোজ্যতা 2, সালফারের যোজ্যতা 2, তাহলে তোমার এখানে ছিল কপার সালফেট, কিউপ্রিক সালফেট হয়ে যাচ্ছে কিউপ্রিক সালফাইড। হ্যাঁ, হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে SO4 এর সাথে, তাহলে H2SO4, H2SO4 তৈরি হয়ে গেল। এখানে দেখি পিবি যুক্ত হবে, পিবি আছে আর NO3 আছে, ঠিক? এটা কি দেখা যাচ্ছে? একটু বলো তো, দেখা যাচ্ছে? পিবি আছে আর NO3 আছে, এখানে হাইড্রোজেন আছে আর সালফাইড আছে। তাহলে একজনের শুরুর অংশ অন্যজনের লাস্টের সাথে যুক্ত হয়ে যাবে, পিবি যুক্ত হয়ে যাবে এস এর সঙ্গে, তৈরি যাবে পিবিএস। পিবিএস, লেডের যোজ্যতা 2, লেডের যোজ্যতা 2। এখানে দেখো, বুঝতে পারছি যে লেডের সাথে যে যুক্ত হয়ে আছে তার গোড়াতে 2 লেখা আছে। এই 2টা কোথা থেকে আসলো? এই 2টা লেডের যোজ্যতা 2, সেটাই ওখানে কোনায় চলে গিয়েছে। হ্যাঁ, তাহলে লেডের যোজ্যতা 2 আমার, লেডের যোজ্যতা 2, সালফাইডের যোজ্যতা 2, যোজ্যতা কেটে যাবে, তাহলে পিবিএস। আর এখানে হাইড্রোজেন আছে আর NO3 আছে, দুটো হাইড্রোজেন দুটো NO3, তো দুটো দুটো দেখতে হবে না, হাইড্রোজেন আছে আর NO3 আছে, কি যুক্ত হবে? HNO3 তৈরি হয়ে যাবে, HNO3 তৈরি হয়ে যাবে। এটা 2 কেন হলো এগুলো আমরা সমতা বিধানের ক্লাসে শিখবো। HNO3 কেমন? চলো, চিহ্নগুলো কেন দেয়? তিতাস মুখার্জি, তুমি আমাকে বলো, তুমি কি কালকের ক্লাস করেছো, মানে আগের দিনের ক্লাস করেছো, আর বেসিক্স অফ কেমিস্ট্রি ক্লাস করেছো? সেটা বলো। যদি না করো, তুমি আয়ন জিনিসটা কি, এই সংকেতগুলো কি করে তৈরি হচ্ছে, এগুলো আগের দিন শিখিয়েছি। কেমন? চলো, তিতাস বলো তুমি কোন চিহ্নের কথা বলছো, বা এটা বলো তুমি কি আমার আগের দিনের ক্লাস আর বেসিক্স অফ কেমিস্ট্রি দুটো ক্লাস করেছো নাকি? ক্লাস করিনি, তাহলে বুঝতে পারবে না। তুমি মাঝখানে ক্লাসে কেন ঢুকেছো? রাসায়নিক বিক্রিয়া ক্লাসে কেন ডাইরেক্ট ঢুকেছো? এগুলো করার আগে বেসিক গুলো করতে হবে, তাই না? যারা করেছে তাদের খুব সোজা লাগছে। চলো, ডিস্টার্ব করবে না যারা ক্লাস করোনি। এবার আমরা টাইপ 3 তে যাচ্ছি। টাইপ 3 কি বলছে, টাইপ 3 কি বলছে দেখার চেষ্টা করো, টাইপ 3 দেখার চেষ্টা করো। কোন একটি পদার্থকে উত্তপ্ত করলে তার মধ্যে থেকে গ্যাস বেরিয়ে যাবে, তার মধ্যে গ্যাস থাকলে, তার মধ্যে গ্যাস থাকলে, তার মধ্যে গ্যাস থাকলে সেটি বেরিয়ে যাবে। কোন একটা পদার্থ আছে, কেমন? এই চ্যাপ্টারে মানে রাসায়নিক গণনার চ্যাপ্টারে আমি যখন অঙ্ক করব, বলবে যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলো, লেড নাইট্রেটকে উত্তপ্ত করা হলো, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলো, তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কত গ্রাম ওজন কমে যাবে। এবার এগুলো শুনে অনেক কঠিন মনে হবে, খুব ইজি। শোনো, কাউকে যদি গরম করা হয়, ওর ভেতরে যদি কোনো গ্যাস ঢুকে থাকে, সেই গ্যাসটা বেরিয়ে যাবে, ব্যাস এইটুকুই মনে রাখতে হবে। দেখার চেষ্টা করো, CaCO3, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢুকে আছে, CO3 লেখা আছে, কিন্তু এই CO3 এর মধ্যে আসলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঢুকে আছে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে। তাহলে Ca আছে, CO3 আছে, তাহলে CO2 বেরিয়ে যাবে, এখান থেকে CO2 বের হবে, CO2 বেরিয়ে গেল। CO2 যদি বেরিয়ে যায়, তাহলে ক্যালসিয়াম পড়ে থাকবে, 3টে অক্সিজেন ছিল, কার্বন বেরিয়েছে, 2টো অক্সিজেন বেরিয়েছে, কার্বন 2টো অক্সিজেন বেরিয়েছে, পড়ে আছে 3টে অক্সিজেনের মধ্যে 2টো অক্সিজেন বেরিয়ে গিয়েছে, একটা অক্সিজেন পড়ে আছে, তাহলে ক্যালসিয়াম আর একটা অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম আর অক্সিজেন,
দুজনেরই যোজ্যতা 2, তো যোজ্যতা তো হয়ে যাবে, কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হলো, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে এখান থেকে, কোথাও CO3 দেখছি মানে গরম করলে মানে CO3 বেরিয়ে যাবে। ঠিক, তাহলে CO3 তিনটে অক্সিজেন ছিল, দুটো বেরিয়ে গেছে, পড়ে আছে একটা অক্সিজেন পড়ে আছে, আর এখানে ক্যালসিয়াম পড়ে আছে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড CaO তৈরি হয়ে গেল, সিম্পল। এখানে দেখো, এখানে CO3 ঢুকে আছে, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে গরম করবো, এখানে CO3 থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের করে দাও, বের করে দিলাম, তাহলে ম্যাগনেসিয়াম আর একটা অক্সিজেন পড়ে আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়ে যাবে, MgO। বলো সমাজ আয়া? তাহলে টাইপ 3টা কি বোঝা যাচ্ছে? শুভদীপ অধিকারী, নতুন হলে আমি বলে দিয়েছি কি করতে হবে, আগের মাঝখানে ক্লাসে ঢুকো না, তুমি বেসিক্স অফ সায়েন্সের ফোল্ডারে ঢোকো, সেখানে বেসিক্স অফ কেমিস্ট্রির দুটো ক্লাস করানো হয়েছে, ওই দুটো করো, তারপর রাসায়নিক সংকেত কি করে বানাতে হয় সেই ক্লাসটা করো, সংকেত থেকে নাম কি করে বানাবো সেই ক্লাসটা করো, তারপরে এখানে আসো, কেমন? ক্লিয়ার? চলো, HgO, এখানে কি হবে, অক্সিজেন আছে, যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে, এখানে অক্সিজেন আছে পারদের সাথে, Hg মানে মার্কারি পারদ, তো এখানে আমার কি হয়েছে, অক্সিজেন বেরিয়ে যাবে, অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে, আর Hg আলাদা হয়ে যাবে, Hg আলাদা হয়ে যাবে। এখানে দেখার চেষ্টা করো, H2O2, এটাকে একটা নামে ডাকা হয়, পরে জানবো। এখান থেকে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে, এখান থেকে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে, আর জল পড়ে থাকবে। হ্যাঁ, অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে আর জল পড়ে থাকবে, এটা একটু আলাদা আছে, এটা একটু আলাদা আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, এই বিক্রিয়াটা আমাদের একটু মনে রাখতে হবে, যেগুলো মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে এখান থেকে অক্সিজেন তো বের হবেই, কিন্তু হাইড্রোজেন পড়ে থাকবে না, তোমার জল তৈরি হয়ে যাবে, হাইড্রোজেন এখানে হয় না, এখানে জল পড়ে থাকবে বা জলীয় বাষ্প তৈরি হবে, তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। কিছু কিছু আছে যেগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, চলো, KCl3, এখান থেকে অক্সিজেন বের হবে, এখান থেকে অক্সিজেন গ্যাস বের হবে, তো অক্সিজেন গ্যাস বের করে দাও, KCl আলাদা হয়ে যাবে, KCl, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়ামের যোজ্যতা 1, এরও যোজ্যতা 1, KCl আর হচ্ছে O2 তৈরি আমাদের হয়ে যাবে এক্ষেত্রে। ঠিক, চলো, নিজের মধ্যে গল্প নাই, পরেরটা দেখো, এটা একটু স্পেশাল বিক্রিয়া, এটা আমরা অজৈব রসায়নে পড়বো, নাইট্রোজেন গ্যাস কি করে তৈরি করতে হয় এটা একটু মনে রাখতে হবে। কিরকম, এটাকে যখন গরম করবো এখান থেকে অক্সিজেন গ্যাস ডাইরেক্ট বের হবে না, এটা একটু অন্য রকমের বিক্রিয়া হয়, এই বিক্রিয়াটা দেখো একটু, এগুলো আমরা প্রত্যেকটা বিক্রিয়া ধরে ধরে চ্যাপ্টারে শিখবো, কিন্তু আপাতত অঙ্ক করতে লাগবে তাই তাড়াতাড়ি শেখাচ্ছি। দুটো নাইট্রোজেন যুক্ত হয়ে গিয়ে নাইট্রোজেন গ্যাস বের হবে, আর হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল বের হবে, দুই অণু জল বের হয়, বাট শুধু জল লেখা আপাতত, এখন তো সমতা বিধান করছি না, চলো জল বের হবে, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি হচ্ছে, আর নাইট্রোজেন মিলে নাইট্রোজেন গ্যাস বের হচ্ছে। नाइट्रोजन गैस के की करे सर वीडियो स्टॉप हुआ है, वीडियो का ही चुप हुआ जी, कोई वीडियो स्टॉप, हम तो दिख रहे हैं इसमें, वीडियो स्टॉप ना একটু বলো তো, ভিডিও স্টপ না, ঠিক আছে বাকিরা একটু বলো, ভিডিও স্টপ কিরকম কথা, হাই हेलो हेलो हेलो, क्या आप लोग मुझे देख पा रहे हैं? শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, স্টপ কেন? একটু ক্লিয়ার টাইপ করো তো, হ্যালো হ্যালো হ্যালো, সবই তো ঠিক আছে, ফ্রিজ, ভিডিও কি ফ্রিজ হচ্ছে? এই নাকি স্প্যাম করছো? স্প্যাম করো না, আজকে ক্লাসটা কঠিন আমি জানি, বাট আমাদের এই জিনিসগুলো শিখতে হবে পর্ব, কেমন? চলো ক্লিয়ার আছে, তার মানে কোনো সমস্যা নেই, বাকিরা যারা ক্লাস করতে আসেনি চলে যাও এখান থেকে, ডিস্টার্ব করো না। আচ্ছা, এটা একটু কঠিন আছে, মনে রাখতে হবে, কয়েকটা কঠিন আছে যেগুলো মনে রাখতে হবে আমাদের, আপাতত প্র্যাকটিস করে করে মনে থাকবে। এটাকে কি নামে রাখা হয় কমেন্টে বলো, যারা আগের দিনে ক্লাস করেছো, এটার নাম কি হবে? সমীকরণ দেখে নাম বলার চেষ্টা করো, এটাকে নাম বাতাইয়ে ইসকা, বলো। যাদের স্টপ হয়ে গিয়েছে তোমরা বেরিয়ে গিয়ে আরো একবার ঢোকো, যাদের ভিডিও স্টপ হয়ে গেছে তোমরা একবার বেরিয়ে গিয়ে, ভেরি গুড, সোডিয়াম বাইকার্বনেট, প্রিয়া বলেছো, আর কে কে বলছো? যাদের সমস্যা হচ্ছে একবার লেফট করে যাও ক্লাস থেকে, আরো একবার নতুন করে জয়েন করো, কেমন? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটও বলা হয়, তাই না? হ্যাঁ, চলো, সোডিয়াম বাইকার্বনেট, এটাকে যদি গরম করি এখান থেকে কি হবে ভালো করে বোঝার চেষ্টা করো, CO3 আছে মানে তো কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, বের করে দাও, এই সোডিয়াম
এবার সোডিয়াম কার সাথে বের হবে? সোডিয়াম CO3 এর সাথে যুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে সোডিয়াম CO3 এর সাথে যুক্ত হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড গ্যাসও বের হবে, আবার সোডিয়াম CO3 এর সঙ্গে যুক্ত হবে। তুমি বলো দাদা এখানে তো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়েছে, তাহলে তার CO3 নেই। যখন বিক্রিয়াগুলো হয় তখন কি থোড়ি একটা সোডিয়াম বাইকার্বনেট আছে? আমি যদি এইটুকু এক চিমটি সোডিয়াম বাইকার্বনেট যদি নিই, ওর মধ্যে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ওর মধ্যে অণু আছে, এগুলো তাই না? হ্যাঁ, প্রচুর পরিমাণে থাকে। তো এমন নয় যে এটা এক পিসি আছে, অনেকগুলো আছে, তাই না? ওই জন্য সমতা বিধান পরে করব। ঠিক, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড বের হলো, আবার সোডিয়াম CO3 এর সাথে যুক্ত হয়ে যাবে, সোডিয়াম CO3 এর সাথে যুক্ত হবে, কি হয়ে যাবে তাহলে? সোডিয়াম আর CO3। Na প্লাস হয়, সোডিয়ামের যোজ্যতা 1, আর CO3 2 মাইনাস, এটা 2 মাইনাস হয়, এর যোজ্যতা 2 হয়, তাহলে এখানে Na2CO3 হয়ে যাবে, Na2CO3 হয়ে যাবে। Na2CO3 HCO3 মাইনাস হয়, CO3 2 মাইনাস হয়, ঠিকই আছে। চলো, ঠিক আছে, চলো আগেটা করেন, ভিডিও স্টপ হয়ে গেছিল, পরে আরেকবার দেখে নিও রেকর্ড, রেকর্ড থেকে একবার দেখে নিও, রেকর্ড থেকে দেখে নিও। চলো, NaHCO3 CO2, আচ্ছা এটা শেষ হয়নি, এখানে NaCO3 তো তৈরি হয়ে গেল, CO2 গ্যাস বেরিয়ে গেল, এবার হাইড্রোজেন পড়ে আছে, আর এখানে অক্সিজেনও পড়ে থাকবে। কেন অক্সিজেন পড়ে থাকবে? যখন এখান থেকে CO2 গ্যাস বের হবে, CO2 বের হবে, একটা অক্সিজেন পড়ে থাকবে, তো অক্সিজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করবে জল, তৈরি করবে, এখানে জলও তৈরি হবে, H2O। কেমন? চলো, এবার এটা একটু মনে রাখতে হবে, এইটা একটু কঠিন আছে, লাগে না এগুলো থেকে অঙ্ক আসে না, বাট যেহেতু সিলেবাসে আছে তাই আমি করিয়ে দিচ্ছি। PbNO3 লেড নাইট্রেট, PbNO3 থাকার কথা নয় তো, এক সেকেন্ড দাঁড়াও, PbNO3 হোল টু থাকার কথা, ওয়েট আ সেকেন্ড, সরি NO3 মাইনাসই হয়, হ্যাঁ NO3 মাইনাস হয় তো, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ যেটা বললাম, এটা PbNO3 হোল টু হবে, সেটাই বলি, এটা টুকতে ভুল করেছে, হ্যাঁ এটা টুকতে ভুল হয়েছে। লিডের যোজ্যতা 2 হয় আর NO3 2 মাইনাস হয়, তাই না? NO3 মাইনাস হয়, NO3 মাইনাস হয় আর Pb2 প্লাস হয়, তাহলে লেডের যোজ্যতা 2, লেডের যোজ্যতা আমার 2 হয়ে যাচ্ছে, লেডের যোজ্যতা 2 আর NO3 যোজ্যতা 1, তাহলে এটা যখন যুক্ত হবে PbNO3 হোল টু হয়ে যাবে, এই একটা চলে যাবে লেডের গোড়াতে আর দুইটা চলে যাবে NO3 এর গোড়াতে, তাহলে PbNO3 হোল টু হবে, এটা হ্যাঁ ভুল আছে, এটা PbNO3 হোল টু হয়ে যাবে, PbNO3 হোল টু, Pb2 প্লাস NO3 মাইনাস, চলো H প্লাস NO3 মাইনাস, হ্যাঁ ঠিক আছে HNO3। এখানে দেখো এবার এখানে কি হবে, NO3 আছে, এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বের হবে, NO2 গ্যাস বের হবে, NO2 গ্যাস বের হবে, আবার অক্সিজেন গ্যাসও বের হবে এখান থেকে, এটাও একটু মনে রাখতে হবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, আগেটা মনে রাখতে হচ্ছিল, এটা একটু মনে রাখতে হবে, যেখানে NO2 গ্যাস বের হবে, O2 গ্যাসও বের হবে, আবার Pb লেড আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, লেড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, লেড অক্সাইড তৈরি করবে, PbO, কি তৈরি করবে? PbO, লেড অক্সাইড, Pb আর অক্সিজেন যুক্ত হয়ে যাবে, লেডের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2, 2 2 কেটে যাবে, ব্যাস, ঠিক। চলো নেক্সট, এবার টাইপ 4, আমরা 4 নাম্বার টাইপে ঢুকে গেছি। 4 নাম্বার টাইপে কি হবে? আচ্ছা এই বিক্রিয়াটা ইজি, এটা নতুন কোনো টাইপ নয়, এই টাইপের নতুন কোনো টাইপ নয়, এটা যেই দুটো আমরা একটা শিখলাম যে একজনের শুরুর অংশ আর একজনের লাস্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছিল, এটা একটা দেখলাম, আবার দেখলাম যদি কোনো গ্যাস থাকে গ্যাসটা বেরিয়ে যাবে, এখানে দুটো জিনিসই একসাথে হবে, কিরকম দাদা একসাথে হবে দেখার চেষ্টা করো, এই যে শুরুর অংশ শেষের অংশ, আচ্ছা এখানে কি হবে, একজনের শুরু তো লাস্টের সাথে যুক্ত হচ্ছেই, হ্যাঁ তাহলে ক্যালসিয়াম তো ক্লোরিনের সাথে যুক্ত হবে, লিখে দাও ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে যোজ্যতা কোনাকুনি চলে যাবে, CaCl2 তৈরি হয়ে যাবে, আর এটা 1 চলে আসবে, এখানে CaCl2 তৈরি হয়ে গেল, এখানে CO3 আছে, তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হবে, এটা ডাইরেক্ট যুক্ত হবে না, এখানে CO3 আছে মানে এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হবে, CO2 তৈরি হবে, কি হলো তাহলে? ক্যালসিয়াম যুক্ত হয়ে গেল ক্লোরিনের সাথে, তাহলে শুরুর অংশ যুক্ত হয়ে গেল লাস্টের সাথে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল,
এখানে CO3 আছে তাই কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে গেল। এখানে একটা অক্সিজেন পড়ে থাকবে, CO3 থেকে যদি CO2 বেরিয়ে যায় তাহলে একটা অক্সিজেন পড়ে থাকবে, আর হাইড্রোজেন বেচারা একা পড়ে আছে। যখনই হাইড্রোজেন আর অক্সিজেন একা একা পড়ে থাকবে তখনই আমাদের কি হবে, জল তৈরি হয়ে যাবে। এখানে জল তৈরি করে দেব, জল তৈরি করে দেব। গোটা বইয়ের বিক্রিয়াগুলো একদিনে করছি তো একটু তো কষ্ট লাগবেই, বাট আমাদের করতে হবে। কেমন? বাড়িতে প্র্যাকটিস করবে, আরো দুবার হয়ে যাবে। চলো নেক্সট, চলো আরো করছি একই জিনিস, আরো করছি। দেখো এখানে এখানে দেখতে পাচ্ছি CO3 ঢুকে আছে, তার মানে কার্বন ডাই অক্সাইড তো বের হচ্ছে, কনফার্ম। CO2 বেরিয়ে গেল। তারপর ম্যাগনেসিয়াম আছে আর লাস্টে SO4 আছে, তো একজনের শুরুর অংশ আর একজনের লাস্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়াম SO4, MgSO4 তৈরি হয়ে যাচ্ছে। MgSO4 তাহলে তৈরি হবে এখান থেকে, MgSO4 তৈরি হবে, MgSO4 তৈরি হচ্ছে। আর এখানে CO3 থেকে CO2 বেরিয়েছে, একটা অক্সিজেন পড়ে আছে আর হাইড্রোজেন পড়ে আছে। হাইড্রোজেন অক্সিজেন যখনই পড়ে থাকবে তব क्या होगा, জল তৈরি হয়ে যাবে। H2O, হাইড্রোজেন অক্সিজেন পড়ে থাকবে মানে জল তৈরি হয়ে যাবে, তাই না? জল। সেম বিক্রিয়া আমরা আরো প্র্যাকটিস করবো, একই রকমেরই বিক্রিয়া। চলো স্বপন মন্ডল, আমরা আজকে 40 থেকে 50টা রাসায়নিক বিক্রিয়া করছি। কেমন? কারণ আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়া থেকে অঙ্ক করতে হবে। তার আগে রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের একটু মনে রাখার টেকনিক শিখতে হবে, কি করে রাসায়নিক বিক্রিয়াগুলো মনে রাখবো। প্রচুর রাসায়নিক বিক্রিয়া আছে, 40-50টা মানে তো অনেকগুলো। 10-12টাই লোকের করতে অবস্থা খারাপ হয়, তো আমরা 7টা ভাগে ভাগ করে দিয়েছি যাতে এই শর্টকাটে তোমরা মনে রাখতে পারো, সেই জন্য। কেমন? Mg2SO4 হবে না? ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? ম্যাগনেসিয়ামের যোজ্যতা তুমি বলো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, এগুলো তো শেখানো আছে, যোজ্যতা বের করো। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হবে? 2,8,8,2। লাস্টে দুটো ইলেকট্রন বের করে দেওয়ার চেষ্টা করবে, কারণ লাস্টে অষ্টক পূর্তি করতে হবে, লাস্টে 8টা রাখতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। আর SO4 এর যোজ্যতা 2 হয়, আগের দিন ক্লাসে করেছি। তো এর গোড়াতে 2 যাবে, এর গোড়াতে 2 যাবে, তো 2 2 তো কেটে যাবে, কাটা গেলে কাটা যাবে, ওই জন্য এখানে এটা হয়ে যাচ্ছে। Mg2 কেন হবে, তাই না? বুঝতে পেরেছো? তুমি আগের দিনে ক্লাস করোনি, আমি বুঝতে পেরেছি, যোজ্যতার ক্লাস করোনি তুমি। চলো নেক্সট। আচ্ছা এটা কি আমাদের হয়ে গেল কমপ্লিট? হ্যাঁ চলো, এটা হয়ে গেল। একই রকম আরো অঙ্ক আছে, এটা করার চেষ্টা করো। যে আচ্ছা CO3 আছে, যখনই CO3 থাকবে কার্বন ডাই অক্সাইড বের হবে, এটা গরম হলে কার্বন ডাই অক্সাইড বের হবে। এই বিক্রিয়াগুলো আমরা গরম করে করি, তো CO3 থাকলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে, তো এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হবে, আমরা বুঝতে পারলাম, CO2 বের করে দিলাম। আচ্ছা এখানে ক্লোরিন আছে লাস্টে, এর শুরুতে ম্যাগনেসিয়াম আছে, একজনের শুরুর অংশ আর একজনের লাস্টের সাথে যুক্ত হবে, ম্যাগনেসিয়াম যুক্ত হয়ে যাবে ক্লোরিনের সঙ্গে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে MgCl হয়ে যাচ্ছে। MgCl ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে যোজ্যতা গুলো কোনাকুনি চলে যাবে। এই 1 চলে গেল এখানে, 2 চলে গেল এখানে, 1 না লিখলেও হয়, তাই লিখলাম না, তাহলে MgCl2 তৈরি করবে। আচ্ছা এই CO3 থেকে তো কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, কিন্তু 3টে অক্সিজেন ছিল, 2টো অক্সিজেন বেরিয়েছে, আর একটা অক্সিজেন পড়ে আছে। আর হাইড্রোজেন অক্সিজেন যখনই পড়ে থাকবে তখন জল তৈরি হবে বিক্রিয়াতে। যে কোনো বিক্রিয়াতে যখনই দেখবো হাইড্রোজেন আর অক্সিজেন পড়ে আছে, আমরা জল তৈরি করে দেবো। বোঝা যাচ্ছে? চলো ভেরি গুড, এবার নিজেরাই পারছো। এই 3টা বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো করতে অনেকের অনেক হালাত খারাপ হয়ে যায়, দেখুন এর বাবা এত কঠিন কঠিন বিক্রিয়া কাইছে মুখে। টেকনিক মনে রাখো, নিজে থেকে করে দেবে পরপর। এগুলো আমরা পরে বিস্তারিত ভাবে আবার পড়বো অজৈব রসায়নে। কেমন? আপাতত করে দিচ্ছি টেকনিক। চলো কি করব, এখান থেকে কি হচ্ছে দেখো, শুরুর অংশ লাস্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এটা অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া। অ্যামোনিয়া তৈরির অনেকগুলো বিক্রিয়া হয়, আমাদের মেইন হচ্ছে এই দুটো বিক্রিয়ার মধ্যে একটা আমাদের মনে রাখতে হয়, আমরা সবগুলোই করব। দেখো ক্যালসিয়াম শুরুর অংশ যুক্ত হবে লাস্টের সাথে, ক্যালসিয়াম আর ক্লোরিন দেখছি মানে যুক্ত হয়ে যাবে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, Ca আর Cl তৈরি যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে CaCl হয়ে গেল। ক্যালসিয়ামের যোজ্যতা 2, এর যোজ্যতা 1, তাহলে যোজ্যতা কোনাকুনি চলে যাবে। ক্যালসিয়ামের যোজ্যতা 2 সেটা ক্লোরিনের গোড়ায়, ক্লোরিনের যোজ্যতা 1 সেটা ক্যালসিয়ামের গোড়ায়, ব্যাস ক্যালসিয়াম ক্লোরাইড। NH4 আছে, যখনই কোথাও NH4 থাকবে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবে, NH3 গ্যাস বের হবে। NH4 এর সঙ্গে কিছু আছে মানে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবে, ঠিক আছে? চলো তাহলে NH3 আছে মানে এখান থেকে আমরা কি গ্যাস বের হবে, এখান থেকে আমার বের হবে অ্যামোনিয়া গ্যাস। NH3 বেরিয়ে যাচ্ছে, NH3 অ্যামোনিয়া গ্যাস বের হলো। ঠিক, এখানে লাস্টে কি পড়ে থাকলো, NH3 বেরিয়ে গেল, একটা হাইড্রোজেন পড়ে থাকলো,
আবার এদিকে হাইড্রোজেন পড়ে আছে, অক্সিজেন পড়ে আছে। যখনই হাইড্রোজেন আর অক্সিজেন পড়ে থাকবে তখনই জল তৈরি হবে, তখনই জল তৈরি হয়ে যাবে। তো এখানে জল তৈরি করে দাও, লাস্টের জল। সিম্পল বিক্রিয়া। একই জিনিস আমি আরো 3-4 বার করছি, একই সব একই রকম। ভালো করে দেখার চেষ্টা করো, কলম যদি ভাঙে না তোমাদের পেটাবো। ভালো করে দেখো, NH4 আছে মানে তো অ্যামোনিয়া বের হবেই, তাই না? তো পরে করো, আগে করলে হলো। আগে অ্যামোনিয়া বের করে দিই চলো। তাহলে NH4 আছে মানে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে। যোগ শুরুর অংশ লাস্টের সাথে যুক্ত হবে, একজনের শুরুর অংশ আরেকজনের লাস্টের সাথে। তাহলে ক্যালসিয়াম যুক্ত হয়ে যাচ্ছে ক্লোরিনের সঙ্গে, CaCl2 হয়ে যাবে, CaCl2 এটার মতোই, একই রকম একই রকম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে NH4, তার মধ্যে 3টে হাইড্রোজেন বেরিয়ে গেছে, একটা হাইড্রোজেন পড়ে আছে। নাইট্রোজেন বেরিয়েছে, 4টে হাইড্রোজেনের মধ্যে 3টে হাইড্রোজেন বেরিয়েছে, আর একটা হাইড্রোজেন পড়ে আছে। আর যখনই হাইড্রোজেন আর অক্সিজেন পড়ে থাকবে তখনই জল তৈরি হবে। এখানে কি তৈরি হবে তাহলে? জল, H2O, জল তৈরি হয়ে যাচ্ছে, H2O। আচ্ছা, সেম বিক্রিয়া নিচেটা দেখার চেষ্টা করো, সেম বিক্রিয়া নিচেটা দেখার চেষ্টা করো। NH4 আছে, তার মধ্যে অ্যামোনিয়া গ্যাস বের হবে, তো অ্যামোনিয়া গ্যাস বের করো। আচ্ছা, একজনের শুরুর অংশ আর একজনের শেষের সাথে যুক্ত হবে। এখানে NH4 আছে আর SO4 আছে, এখানে Na আছে আর OH আছে, ঠিক। তাহলে একজনের শুরুর অংশ আর একজনের লাস্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, NaSO4। তাহলে NaSO4 হয়ে যাবে, কি তৈরি হচ্ছে? NaSO4। এগুলো অনেক কঠিন বিক্রিয়া, কিন্তু এত কঠিন বিক্রিয়া কেউ করায় না বা লাগে না আমাদের, কিন্তু যেহেতু সিলেবাসে আছে তাই আমি করিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। NaSO4, সোডিয়ামের যোজ্যতা 1, SO4 এর যোজ্যতা 2, Na প্লাস হয়, SO4 2 মাইনাস হয়। তাহলে এই প্লাস থেকে যোজ্যতা 1 বলে দিতে পারি, এখানে দুটো মাইনাস, তার মানে যোজ্যতা 2, ঠিক। তাহলে এরা যখন যুক্ত হবে তখন এদের যোজ্যতা ম্যাচ করাতে হবে। সোডিয়ামের যোজ্যতা 2, যেটা SO4 এর পায়ের গোড়াতে চলে গেল, ব্র্যাকেট দিয়ে পায়ের গোড়ায় ফেলে দিলাম, কাকার দিয়া, সরি। সোডিয়ামের যোজ্যতা 1, সোডিয়ামের যোজ্যতা 1, যেটা SO4 এর পায়ের গোড়ায় 1 চলে যাবে। 1 না লিখলেও হয়, তাই লিখলাম না। SO4 এর যোজ্যতা 2, সেটা সোডিয়ামের পায়ের গোড়ায় চলে আসবে, কোনাকুনি চলে যায়। হ্যাঁ, ব্যাস, তাহলে Na2SO4 হয়ে গেল। তাহলে শুরু যুক্ত হয়ে গেল লাস্টের সাথে, এখান থেকে অ্যামোনিয়া বের হলো, আর হাইড্রোজেন অক্সিজেন যখনই পড়ে থাকবে তখনই জল তৈরি হবে। তাহলে এখানে জল তৈরি হচ্ছে, এখানে জল তৈরি হচ্ছে। আজকের এই ক্লাসটা বাড়িতে আরেকবার দেখবে রেকর্ড সবাই, ঠিক আছে? আজকের এই ক্লাসটা বাড়িতে আরেকবার সবাই দেখবে। 3 নম্বরটা বুঝতে পারলাম না, কোনটা 3? এটা একই রকম তো, দেখার চেষ্টা করো, একই রকম। NH4 ছিল, তাহলে NH4 থাকলে তো এখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবেই, বেরিয়ে গেল অ্যামোনিয়া গ্যাস। সোডিয়াম শুরুর অংশ যুক্ত হয়েছে লাস্টের সাথে, তাহলে NaSO4, তাহলে Na2SO4। কেন 2 হলো? আগের দিনের ক্লাসে শিখিয়েছি, চলো। মানে সংকেত কি করে বানাতে হয়, এই সংকেতটা কি করে বানাচ্ছে, এত কঠিন সংকেত এখানে কি করে হচ্ছে, এখানে কেন 2 হচ্ছে, এটা কেন, এটা 4 কেন হচ্ছে, এটা অন্য ক্লাসে শিখবো আমরা, কিন্তু এখানে 2 কেন হচ্ছে এগুলো আমরা শিখিয়েছি আগের দিন, তাই না? চলো, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হলো আর এখান থেকে হাইড্রোজেন অক্সিজেন পড়ে আছে, তাই জল তৈরি হবে। এবার এটাকে আমরা পড়বো কোন চ্যাপ্টারে? প্রথম চ্যাপ্টারে, যে পরীক্ষাগার ও শিল্প ক্ষেত্রে অজৈব রসায়ন, তোমাদের একটা চ্যাপ্টার আছে 8.4। সেখানে আমরা পড়বো যে অ্যামোনিয়া গ্যাসকে কি করে তৈরি করতে হয়। সেখানে আমরা পড়বো যে কোনো একটা ক্ষার নেব, ক্ষার মানে কি? যে জলীয় দ্রবণে OH আয়ন তৈরি করবে, তাহলে এটা একটা ক্ষার, এটা একটা ক্ষার, এটা কই OH তৈরি করবে পরে দেখবো, এটা একটা ক্ষার। তুমি যে কোনো একটা ক্ষার নিতে পারো, তার সঙ্গে এই NH4 কে বলা হয় অ্যামোনিয়াম, আগের দিন বলেছি। তো যে কোনো একটা ক্ষারের সাথে অ্যামোনিয়ার লবণের যদি বিক্রিয়া করায়, যে কোনো একটা ক্ষারের সঙ্গে অ্যামোনিয়ার লবণকে যদি বিক্রিয়া করায়, কেমন? অ্যামোনিয়ার লবণ, এটাও অ্যামোনিয়ার লবণ, এটাও তো NH4 হোল টু S4, এটাও অ্যামোনিয়ার লবণ। যে কোনো একটা ক্ষারের সাথে অ্যামোনিয়ার লবণের বিক্রিয়া করলেই অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায়। কি করে তৈরি হয়ে যায় সেটা দেখালাম, এটা আমরা পড়বো এই চ্যাপ্টারে। চলো, বেশ, এগুলো বাড়িতে আরেকবার প্র্যাকটিস, আজকে রেকর্ডটা আরেকবার দেখবে, এখন জাস্ট বুঝে যাও। টাইপ 5 এ চলে এসেছি, 4টে টাইপ হয়ে গেছে, আর 3টে টাইপ আছে। তার মধ্যে এটাই সোজা হচ্ছে, মেন কঠিন গুলো হয়ে গেছে, আমাদের কঠিন গুলো হয়ে গেছে। যেমন এত তাড়াতাড়ি হয়ে গেল, টাইম কত বাজে? 8-10-15 মিনিটের ক্লাস আছে আমাদের। ও, এত তাড়াতাড়ি কোথায়, 1 ঘন্টা হয়ে গেল। আগের দিনের ছকটা দাও, ছক তো দিয়ে দিয়েছি, ভিডিওর সাথে দেওয়া আছে, দেখবে ফোল্ডারে দেখবে ছক দেওয়া আছে, ছকের PDF দেওয়া আছে। এটা আমরা পর্যায় সারণী শিখেছি,
যে কোনো একটা বিক্রিয়াতে কেউ যদি অক্সিজেন গ্রহণ করে আমরা কি বলি, তার জারণ হলো, তাই না? অক্সিজেন গ্রহণ মানে জারণ বিক্রিয়া, অক্সিজেন গ্রহণ মানে জারণ বিক্রিয়া, অক্সিজেন বর্জন মানে বিজারণ বিক্রিয়া। হাইড্রোজেনের রেসপেক্টে বললে ব্যাপারটা উল্টো হয়ে যায়, যে হাইড্রোজেন বর্জন মানে জারণ বিক্রিয়া আর হাইড্রোজেন গ্রহণ মানে বিজারণ বিক্রিয়া। ঠিক, তাহলে অক্সিজেন কেউ গ্রহণ করলো মানে জারিত হয়ে গেল। আমরা বলি না যে আগেকার দিনে যে কাঁচের বাল্ব পাওয়া যেত, ওটাকে কাঁচের বাল্ব কেন, মানে কাঁচের কাঁচ দিয়ে কেন ঘিরে রাখা হয়? যাতে অক্সিজেনের সংস্পর্শে না আসে। অক্সিজেনের সংস্পর্শে আসলে অক্সিডাইজড হয়ে যাবে। অক্সিডাইজড মানে জারিত হয়ে যাবে। জারণ বিক্রিয়াকে অক্সিডাইজেশন বলা হয়। যে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে মানে অক্সিডাইজড হয়ে যাবে, মানে জারিত হয়ে যাবে। কেমন? এগুলো আমরা পড়বো, চলো তো এই অধ্যায় পড়বো ওগুলো। চলো এখানে দেখো এবার, তাহলে অক্সিজেন গ্রহণ মানে জারণ, এগুলো আমরা জানি। এই বিক্রিয়াগুলো একটু দেখার চেষ্টা করো। সালফার অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, SO2 তৈরি হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। যে সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হয়ে SO2 তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে যোজ্যতা মেলাতে যাবে না, এখানে অন্য খেলা হয়। যেমন যোজ্যতা মেলানোর খেলা কোথায় করবো? যেখানে আয়নীয় যৌগ, এগুলো সমযোজী যৌগ, এক্ষেত্রে ওটা আমরা খাটাবো না। দেখো, তাহলে সালফার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে SO2 তৈরি করলো, এটা জারণ বিক্রিয়া, কারণ অক্সিজেন গ্রহণ হলো। SO2 যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে SO3 তৈরি করবে। H2SO4 সালফিউরিক অ্যাসিডকে শিল্প ক্ষেত্রে কি করে তৈরি করা হয়? এটা একটা অনেক বড় বিক্রিয়া, পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট। সেখানে আমরা এই বিক্রিয়াগুলো করব আরো একবার, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে যেহেতু অঙ্ক করতে হবে সেজন্য আমি আগেই করিয়ে দিচ্ছি। তো SO2 প্লাস O2 মিলে SO3 হয়ে যাবে। এটা দেখো, একজন হাইড্রোজেনকে বের করে দেবে ধাক্কা মেরে, এটা তো ইজি বিক্রিয়া। সরি, হাইড্রোজেনকে বের করবে বলি কেন, हमने गलत कर दिया। হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে ক্লোরিনের সঙ্গে, এটা HCl তৈরি হয়ে যাবে, আর এখানে সালফারটা আলাদা হয়ে যাবে। এটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। অক্সিজেন গ্রহণ হচ্ছে তাই সালফার ডাই অক্সাইড, আর এটা জারণ বিক্রিয়া। এখানে কি হচ্ছে? সালফার কি করছে? হাইড্রোজেনকে বর্জন করে দিল। সালফার হাইড্রোজেনের সাথে যুক্ত ছিল, হাইড্রোজেনকে বের করে দিল, একা হয়ে গেল সালফার। হাইড্রোজেন বর্জন মানে কি? হাইড্রোজেন বর্জন মানে কি? অক্সিজেন গ্রহণ মানে জারণ, আর হাইড্রোজেন বর্জন মানে জারণ। অক্সিজেন গ্রহণ বা হাইড্রোজেন বর্জন, এটার মানে কি? জারণ। তাহলে এখানে জারণ বিক্রিয়া হচ্ছে, হাইড্রোজেন সালফার, হাইড্রোজেন সালফাইড গ্যাস সালফারে জারিত হচ্ছে। তো এখানে জারণ বিজারণ কোনটা হচ্ছে, যা সেটা দেখো, যে সালফার আলাদা হয়ে যাবে আর H যুক্ত হয়ে যাবে ক্লোরিনের সঙ্গে, HCl তৈরি হয়ে যাবে, HCl। চল নেক্সট, এখানে কি হয়ে যাবে? কিউপ্রিক অক্সাইড আছে আর হাইড্রোজেন আছে। আচ্ছা, কপার ধাতু আলাদা হয়ে যাবে, এখানে হাইড্রোজেন জলের সাথে বিক্রিয়া হয়ে যাবে। এগুলো আমরা ধাতু বিদ্যাতে পড়বো, এই বিক্রিয়াগুলো ধাতু বিদ্যাতে আমরা পড়বো। কেমন? চলো তখন জানবো যে কার্বনকে বিজারক বলা হয়, এটাকে কার্বন বিজারণ বিক্রিয়া বলে, তখন জানবো। আপাতত জাস্ট দেখো যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, কপার আলাদা হয়ে যাবে, কপার আলাদা হয়ে যাবে, আর এখানে H2O তৈরি হয়ে যাবে। এখানে কি হবে? কার্বন কি করবে? অক্সিজেনকে চুরি করে নেবে। কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হবে, জিঙ্ক আলাদা হয়ে যাবে, জিঙ্ক ধাতুটা আলাদা হয়ে যাবে, আর কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যাবে, CO। চলো এগুলো একটু প্র্যাকটিস করবে, এগুলো একটু অনেকে ভুলে যায়। আচ্ছা, এটা একটু আলাদা হবে, এটা একটু আলাদা হবে। এটা হিসেবে এরকম হওয়ার কথা, SO2 তৈরি হবে, SO2 তৈরি হবে, আর জিঙ্ক ধাতু আলাদা হবে, এরকম হওয়ার কথা, তাই হওয়ার কথা, কিন্তু তাই হবে না। এখানে এখানে জিঙ্ক ও অক্সিজেনের সাথে যুক্ত হবে, অক্সিজেন ও সালফারের সাথে যুক্ত হবে, এখানে ZnO তৈরি হবে, জিঙ্ক অক্সাইড, আবার অক্সিজেন সালফারের সাথে যুক্ত হবে, SO2 তৈরি হবে, দুটোই তৈরি হবে এখানে। এগুলো একটু মাথার উপর দিয়ে যাবে, বাট দেখো কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে সেটা আমরা পরে দেখবো। এটা কি হবে? এখানেও তাই হবে, যে Fe অক্সিজেনের সাথে যুক্ত হবে, আর অক্সিজেন সালফারের সাথে যুক্ত হবে। তাহলে Fe যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়, তাহলে Fe যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তৈরি করবে Fe আর S। Fe যোজ্যতা হচ্ছে তোমার হচ্ছে, এক সেকেন্ড, অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, হ্যাঁ, Fe যোজ্যতা হচ্ছে 3, ফেরিক, অক্সিজেনের যোজ্যতা 2, যোজ্যতা কোনাকুনি চলে যাবে, হয়ে যাবে Fe2O3, যোজ্যতা গুলো কোনাকুনি চলে যাবে। আচ্ছা, এখানে দেখার চেষ্টা করো, আরেকবার বলছি, এটা লোহা যুক্ত হবে অক্সিজেনের সাথে, হ্যাঁ, বা এরকম করে ভাবতে পারো, অক্সিজেন লোহার সাথে যুক্ত হবে, সালফারের সঙ্গে যুক্ত হবে। কেমন? আচ্ছা, লোহাও জারিত হয়ে যাচ্ছে, সালফারও জারিত হয়ে যাচ্ছে, অক্সিজেন বিজারিত হবে। তো লোহার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, FeO, Fe যোজ্যতা 3, Fe3+ এর যোজ্যতা 2, তো Fe2O3। সালফার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে SO2 তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড, SO2 সালফার ডাইঅক্সাইড। এখানে দেখলাম যে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সালফার অক্সিজেনের সাথে যুক্ত হলেই সালফার ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। সালফার ডাইঅক্সাইডকে যদি আরো জারিত করি, আবার যদি অক্সিজেন সঙ্গে যুক্ত করার চেষ্টা করি,
তাহলে SO3 তৈরি হবে। চলো ইয়ে হো গিয়া। আচ্ছা এটা দরকার নেই, এটা আমরা ওই চ্যাপ্টারে বুঝবো, এটা আমরা ওই চ্যাপ্টারে বুঝবো। যদি বলো আজকের ক্লাসের শেষে বোঝাবো, নাহলে আমরা ওই চ্যাপ্টারে বুঝবো। এটা কেমন? এটা আপাতত বাদ রাখো, এটা বাদ রাখো, পরে এটাকে পরে করবো। হ্যাঁ এখন করলে বলবে মাথার উপর দিয়ে যাচ্ছে। এটার ওটা এটাই, এটার ওটা এটা, পরে এটা লেটার। টাইপ 6 কি এসে ধাতুর সঙ্গে, টাইপ 6 শোনো, ধাতুর সঙ্গে জলের বিক্রিয়া করব, আর ধাতুর অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া করব, এই কটা আমরা করবো। কেমন? চলো আজ হোক, লাস্টে আসছি, ভালো করে শোনো। ধাতুর সঙ্গে জলের বিক্রিয়া, যে কোনো একটা ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করলে ওই ধাতুর অক্সাইড তৈরি হয়ে যাবে। কি হয়ে যাবে? ধাতু যুক্ত হয়ে যাবে অক্সিজেনের সাথে, ধাতু যুক্ত হয়ে যাবে অক্সিজেনের সাথে, আর হাইড্রোজেন আলাদা। ব্যাপারটা এরকম ভাবতে পারো যে ধাতু হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করে দেয়, তাহলে হাইড্রোজেন গ্যাস আলাদা বেরিয়ে যাবে, আর সোডিয়াম যুক্ত হয়ে যাবে O2 এর সঙ্গে, একে বের করে দেবে ধাক্কা মেরে। কেমন? তো সোডিয়াম আর ও হয়ে যাবে NaO হয়ে যাবে, NaO। সোডিয়ামের যোজ্যতা 2, এর যোজ্যতা 1, সরি সোডিয়ামের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে যোজ্যতা গুলো কোনাকুনি চলে যাবে। মানে সোডিয়ামের যোজ্যতা 1 সেটা এখানে আসবে, অক্সিজেনের যোজ্যতা 2 সেটা এখানে আসবে, Na2O তৈরি হবে। ঠিক একইভাবে আমরা যদি আরো করার চেষ্টা করি, যে ম্যাগনেসিয়াম একটা ধাতু আছে, ক্যাপিটাল M হবে, ম্যাগনেসিয়াম একটা ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে ধাতু কি করবে? হাইড্রোজেন গ্যাসকে বের করে দেবে, হাইড্রোজেন গ্যাসকে বাইরে বের করে দেবে। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, MgO, দুজনেরই যোজ্যতা 2, যোজ্যতা কেটে যাচ্ছে, আর হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যাচ্ছে। এখান থেকে একটা মাধ্যমিক কোশ্চেন অলরেডি এসেছে, কোশ্চেন আমি করবো, দাঁড়াও। এখানে কি হয়ে যাবে? 7। আচ্ছা এখান থেকে একটা মাধ্যমিক কোশ্চেন আসে যে ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়? যে কোনো একটা ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়? আমি তোমাদের মনে আগে ভিডিও দেখেছি যে সোডিয়ামকে যদি জলে ফেলা হয় একটা ধামাকা হয়ে যায়, পটকার মতো ফেটে যায়, তাই না? কেন হয়? সোডিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করবে তাপ তৈরি হয় অনেক, আর ওই যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাসের জন্যই আগুনটা ধরে যায়, হাইড্রোজেন গ্যাসের জন্যই আওয়াজটা হয় ফেটে গিয়ে। কেমন? আচ্ছা এবার এটা একটু ব্যতিক্রম, এটা একটু দেখতে হবে, যেটা একটু ব্যতিক্রম। এটা অনেকেরই কোশ্চেন আসে, তোমারও কোশ্চেন আসার কথা, ডাউট আসবে, শোনো ভালো করে। হিসেব অনুযায়ী কি হওয়ার কথা? যে হাইড্রোজেন বেরিয়ে যাবে, লোহা হাইড্রোজেনের জায়গায় দখল করে নেবে, তাহলে FeO হওয়ার কথা, FeO হওয়ার কথা, হাইড্রোজেন আলাদা বেরিয়ে যাওয়ার কথা। তো হাইড্রোজেন আলাদা বেরিয়ে গেল, লোহা যুক্ত হয়ে যাচ্ছে অক্সিজেনের সাথে, লোহার যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে হিসেব অনুযায়ী এখানে 2 আসার কথা, এখানে 3 যাওয়ার কথা, Fe2O3 হওয়ার কথা, Fe2O3 হওয়ার কথা, কিন্তু এটা হবে না। এটা না হয়ে দিস ইজ রং। কি হবে দেখো, লিখে দিচ্ছি। হাইড্রোজেন তো বেরিয়ে আছে, হাইড্রোজেনকে বের করে দিলাম, Fe অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা বেরিয়ে যাবে, Fe অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে মানে FeO, Fe2O3 হওয়ার কথা, Fe2O3 হওয়ার কথা, কিন্তু এটা এক ঘাট করে বেরিয়ে যাবে, মানে 2 এর জায়গায় এটা হয়ে যাবে 3, এটা 3 এর জায়গায় হয়ে যাবে 4। দাদা এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? লোহা যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে, মানে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, লোহা যখন এরকম বলবে, তোমাদের এই আমরা এই চ্যাপ্টারে অঙ্কে পড়বো, যে রাসায়নিক অঙ্কে পড়বো, যে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করা হচ্ছে, এরকম বলবে যে উত্তপ্ত লোহার উপর দিয়ে জলীয় বাষ্প চালনা করা হচ্ছে, মানে লোহার সাথে জলের বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, আর অনেক অঙ্ক আসে এখান থেকে। তো বিক্রিয়াটা ভালো করে দেখো, Fe2O3 হওয়ার কথা, কিন্তু সেটা হবে না এই ক্ষেত্রে, সেটা না হয়ে কি হবে? Fe3O4 হবে। কেন এরকম হচ্ছে বোঝার চেষ্টা করো, আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, ধ্যান দাও সব লোক, সবাই ধ্যান দাও। দাদা হোয়াট ইজ টাইম? কেন টাইমের সাথে কি সম্পর্ক? 10:14 বাজে। চলো এখানে ফোকাস করো, ফোকাস করো, কি বলছি ভালো করে শোনো। লোহার যোজ্যতা কত? তুমি বলো দাদা লোহা তো দুটো যোজ্যতা দেখায়, Fe2+ দেখায় আর Fe3+ দেখায়, আগের দিনের ক্লাসে বলেছো। অবশ্যই। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেন 2-, অক্সিজেন 2-। হ্যাঁ, তাহলে লোহা অক্সিজেনের সাথে দুই ভাবে বিক্রিয়া করতে পারে। Fe2+ যদি O2+ এর সঙ্গে O2- এর সাথে যুক্ত হয়ে যায়, যদি এরা যুক্ত হয়ে যায়, যদি এরা যুক্ত হয়ে যায়, কি তৈরি হবে? তুমি বলো দাদা এরও যোজ্যতা 2, এরও যোজ্যতা 2, যোজ্যতা কেটে গিয়ে 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে FeO তৈরি হবে, FeO তৈরি হবে। এটার নাম কি বলবো? অক্সিজেনকে তো অক্সাইড নামে ডাকি, আর 2, 3 কম বেশি আস ইক, তাহলে এটাকে আস বলবো, এটাকে ইক বলবো, কালকে শিখিয়েছি। ফেরাস আর ফেরিক, তাহলে এটা হয়ে গেল ফেরাস,
ফেরাস অক্সাইড, এটাকে আমরা ফেরাস অক্সাইড নামে ডাকবো। এখানে কি হবে, এফি আর ও যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এফিওই লিখবো, এফিওই লিখবো, কিন্তু লোহার যোজ্যতা 3 সেটা অক্সিজেনের পায়ের গোড়ায় চলে যাবে, অক্সিজেনের যোজ্যতা 2 সেটা এর পায়ের গোড়ায় আসবে, Fe2O3। হ্যাঁ, এবার এটা ফেরিক অক্সাইড বলি, ফেরিক, ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড অনেক সময় একসাথে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে রাখে, সেটা হচ্ছে এই আগেরটাই। এখানে দেখার চেষ্টা করো, যদি আগে এখানে দেখাই, এই যে এখানে Fe3O4 এটা কোনো যৌগ নাকি না, এটা কোনো যৌগ নয়, এখানে দুজন একসাথে আসলে মিশে আছে, এখানে দুইজন মানুষ মিশে আছে। কে কে মিশে আছে এখানে দেখার চেষ্টা করো, এখানে ফেরাস অক্সাইডও আছে, FeO আছে, আবার ফেরিক অক্সাইডও আছে, Fe2O3 আছে, একসাথে মিশে আছে। তো Fe2O3 শুধু তৈরি হয় না, লোহার দুটো পসিবল যে দুটো কম্পাউন্ড হতে পারে দুটোই তৈরি হয়, তারা একসাথে মিশে থাকে, আর সেই জন্য আমরা এই দুটোকে জয়েন্ট করে এরকম সংকেত দিয়ে লিখি। কেমন? তাহলে এখানে কে কে আছেন, FeO আর Fe2O3, মানে Fe আছে কয়টা, 3টা, ওই জন্য Fe3। অক্সিজেন 3টা নেই, অক্সিজেন তো 4টে আছে, তাহলে অক্সিজেন 4, এটা একসাথে জয়েন্ট হয়ে আছে। মেন বিক্রিয়া এটা। কেমন? যে লোহিত তপ্ত আয়রন, লোহিত তপ্ত মানে মানে লোহাকে গরম করে লাল করে দিয়েছি, ওটাকে বলে লোহিত তপ্ত আয়রন, লাল হয়ে গেছে উত্তপ্ত হয়ে। তো লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে যদি স্টিম বা জলীয় বাষ্প চালনা করি, তাহলে কে কে তৈরি হবে, Fe3O4 তৈরি হবে, আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে, সরি Fe3O4, হ্যাঁ এটাই তৈরি হবে। এক সেকেন্ড, हमको एक चीज चेक करना था, একটা জিনিস দাঁড়াও, চার একটা টাইপ আছে আমাদের, টাইপ 7 আছে, লাস্ট একটা আছে টাইপ আছে টাইপ 7। টাইপ 7 কি, শোনো, কোন একটা ধাতু যদি জলের সাথে বিক্রিয়া করে, যদি ধাতু, ভালো করে শোনো, ধাতু যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে ধাতুর অক্সাইড তৈরি হবে, CaO, ডাবলি দেখলাম, আর হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যাচ্ছিল। হ্যাঁ তাই না, ধাতু যদি জলের সাথে বিক্রিয়া করে ধাতুর অক্সাইড তৈরি হবে, হাইড্রোজেন আলাদা হবে। এই ধাতুর অক্সাইড যদি আবার জলের সাথে বিক্রিয়া করে, যেমন CaO, এ যদি আবার জলের সাথে বিক্রিয়া করে, আবার যদি এটা জলের সাথে বিক্রিয়া করে, কি হবে, যদি আবার জলের সাথে বিক্রিয়া করে তাহলে ওই ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হবে, মানে এখান থেকে যেটা তৈরি হয়ে যাবে, দেখার চেষ্টা করো, CaOH তৈরি হয়ে যাবে, CaOH তৈরি হবে। দাদা কি করে হলো, এইভাবে বোঝার চেষ্টা করো, যেখানে Ca2+ আছে, Ca2+, আর O2- আছে, O2- আছে, হ্যাঁ, আর এখানে কে কে আছে, H+ আছে, OH- আছে, হ্যাঁ। তো এই দুজন মিলে OH তৈরি করে দেয়, আর এখানে আরেকটা OH আছে, দুটো OH, তো দুটো OH আর Ca2+, দুটো OH আর Ca2+, এরকম যুক্ত হয়ে আমাদের তৈরি হয়ে যায়। আরো উদাহরণ আছে কি, আর উদাহরণ নেই, চলো। তাহলে ধাতু থাকলে, যদি শুধু ধাতু থাকে, যদি শুধু ধাতু থাকে, যদি শুধু ধাতু থাকে, যদি শুধু ধাতু থাকে, তাহলে ধাতুর অক্সাইড Na থাকলে Na2O তৈরি হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম প্লাস জল যদি থাকে, সেক্ষেত্রে তোমার ওটা তৈরি হয়ে যাবে, ক্যালসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন থাকছে, ম্যাগনেসিয়াম আর জল বিক্রিয়া করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার এই ম্যাগনেসিয়াম অক্সাইড যদি আবার জলের সাথে বিক্রিয়া করে, যদি আবার জলের সাথে বিক্রিয়া করে, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, যেটা দেখালাম কেবলই, যে Mg দুটো ও দুটো হাইড্রোজেন, দুটো OH, MgOH তৈরি করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH। কেমন? চলো ঠিক, চলো আমাদের শেষ, যতগুলো বিক্রিয়া করালাম এইগুলোই লাগবে, এর বাইরে লাগবে না। আরো বিক্রিয়া আছে বাট দরকার নেই, এগুলোতে হয়ে যাবে যতগুলো আমরা করলাম। কেমন? চলো তাহলে আজকের যতগুলো করানো হলো বিক্রিয়া, সব বিক্রিয়া বাড়িতে একবার ট্রাই করবে, বাড়িতে একবার প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে আগলি ক্লাসে। চলো এরপরের দিন আমরা ব্যালেন্স করা শিখবো, একটা রাসায়নিক সমীকরণকে ব্যালেন্স কি করে সেটা আমরা এরপরের দিন শিখবো। কেমন? आज के लिए इतना ही, चलो मिलता है अगली क्लास में, टाटा সবাইকে, গুড নাইট। আচ্ছা যদি আজকের ক্লাসে কোনো ডাউট থেকে থাকে আমাকে এই মুহূর্তে ডাউটটা জিজ্ঞেস করো, আমি তোমাদের ডাউট নিয়ে নিচ্ছি। ডাউট না থাকলে এগুলোকে বাড়িতে আরেকবার ভালো করে প্র্যাকটিস করো এগুলো। আর নতুন বছর আসছে, নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে। কালকের পরের দিনই পয়লা বৈশাখ। চলো গুড নাইট সবাইকে, টাটা।